আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। সো ভাইকে একটু জানাই, ভাই সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ওভারঅল সবকিছু পারফেক্ট আছে কিনা আমাকে একটু জানান। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আমরা একটু পরে শুরু করে দিব। সো আমরা যারা জয়েন করছি সবাই 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 একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে মেনশন করে দিব। সবাই বন্ধুদেরকে মেনশন করে দিব, ক্লাসটা একটু কষ্ট করে নিজেদের টাইম লাইনে বা যে কোনো একটু জায়গায় একটু শেয়ার করে দিব। আচ্ছা, সবকিছু ঠিক আছে কিনা ভাই একটু জানান, যে ভাই সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাকিরাও একটু আমরা দ্রুত চলে আসি, সবাই একটু দ্রুত চলে আসি, আর একটু সবাই বন্ধুদেরকে মেনশন করে দিই। ভাই এ টু জেড গুরুত্বপূর্ণ টপিকগুলো জাস্ট একটু রিভিশন করা দিব। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এমসিকিউ আসবে। যদি আপনি বুঝতে পারেন যে ভাইয়া এটা এই টপিকের প্রশ্ন, ওইটা ওই টপিকের প্রশ্ন, এটার অ্যান্সার এরকম হবে, বা ওই টপিক থেকে ওই রিলেটেড প্রশ্নগুলো জিজ্ঞেস করলে আমি পারবো, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ প্রিপারেশন মোটামুটি গোছানো হয়ে গেছে। সো সবকিছু ঠিক থাকলে আমরা ইনশাল্লাহ একটু পরে শুরু করে দিব। ওকে জি ভাই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সো সবার থেকে 2 মিনিট সময় নিব, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিব, ক্লাসটা একটু শেয়ার করে দিব। সো মাঝে আমাদের আর কোনো কথা হবে না, আমরা শুধুমাত্র পড়ার মধ্যে ফোকাস করব। সো একটু আমরা সবাই একটু কাজটা করে দিই ভাইয়ের জন্য। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই এখন আমরা অনেকেই আসি নাই, এখনো অনেকে আমরা জয়েন করতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবো, বন্ধুদেরকে মেনশন করে দিব, ক্লাসটা একটু শেয়ার করে দিব নিজের টাইম লাইনে বলেন, বা আপনাদের যে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপগুলোর মধ্যে, যাতে সবাই একসাথে জয়েন করতে পারে, আমরা যাতে সবাইকে নিয়ে শুরু করতে পারি। আর যেহেতু ম্যানেজমেন্ট ক্লাস ভাইয়া, বোঝানো হবে কম, অ্যান্সার হবে বেশি, বোঝানো হবে কম, অ্যান্সার হবে বেশি। আমরা জাস্ট এই জিনিসটা ফোকাস করব যে ভাইয়া ওই টপিকটা সম্পর্কে আমার ধারণা আছে কিনা, বা এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে, কোন অধ্যায় থেকে আসছে, তাহলে মোটামুটি ওই প্রশ্নের রিলেটেড আরো বাহিরের যে তথ্যগুলো আমার মাথায় আছে কিনা, এইগুলো যদি ভালো করে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে ওকে ভাইয়া, একটু সবাই একটু মেনশন করে দিই, সবাই একটু মেনশন করে দিই, ভাইয়া শুরু করে দিব। আর সবাই একটু তাহলে একটু রেডি হয়ে যান, একটু রেডি হয়ে যান। ভাইয়ারা 70টা পারি, 80টা পারি, যা পারি ইনশাল্লাহ। আমাদের স্লাইড আছে 70টা এমসিকিউ, এর বাহিরে আমরা ইনশাল্লাহ আরো অনেকগুলো সমাধান করব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই তাহলে রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, তাহলে ভাইয়া শুরু করে দিব। সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা। সো ভাইয়া ক্লাস শুরু হইলে, আমার আপনারা ভালো করে জানেন যারা আগে ক্লাস করছেন, ক্লাস শুরু হইলে আর কোনো কথা নাই, আমরা পুরোপুরি পড়ার মধ্যে ফোকাস করব। সো আমাদের ইনশাল্লাহ যতক্ষণ লাগবে আমরা A to Z শেষ করে ফেলবো। ওকে ওকে, আচ্ছা একটু মেনশন করতেছে, আচ্ছা সবাই মেনশন করে দিচ্ছেন, খুব ভালো খুব ভালো। ওকে, কথা কি বেশি হয়ে যাচ্ছে না? ওকে, লাস্ট। তাহলে আর কতক্ষণ, আর জাস্ট 30 সেকেন্ড, দেন আমরা শুরু করে দিব। সো সবাই তাহলে একটু রেডি হয়ে যায়, সবাই রেডি হয়ে যায়, প্রত্যেকে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করব, সবাই অ্যান্সার করার চেষ্টা করব। ভাইয়া হচ্ছে কি না নাকি হচ্ছে না, জাস্ট এটা একটু যাচাই করব। ম্যানেজমেন্ট সহজ একটা সাবজেক্ট, ইনশাল্লাহ যা পড়ছেন তার মধ্য থেকে থাকবে, যা পড়ছেন তার মধ্য থেকে থাকবে। বাংলা ক্লাস চাই, আচ্ছা ইনশাল্লাহ। ওকে, রেডি ভাইয়া, রেডি ভাইয়া। তাহলে আমরা কথা না বাড়ে আমরা পড়ায় চলে যাই, বাকিরা পরবর্তীতে জয়েন করবে। ওকে, বিসমিল্লাহ। আমাদের 1 নম্বর প্রশ্ন, বিসমিল্লাহ করে আমরা 1 নম্বর প্রশ্ন শুরু করছি। ভাইয়া প্রশ্নের আশেপাশে যা এমসিকিউ আছে আমি সবগুলো কিন্তু জিজ্ঞেস করব, প্রশ্নের আশেপাশে যা এমসিকিউ আছে সবগুলো জিজ্ঞেস করবো, আপনি সবগুলো অ্যান্সার করবেন। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমবায় পরিচিতি, সমবায় পরিচিতি কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়? বাংলাদেশে সমবায় কত সালের আইন দ্বারা পরিচালিত হয়? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা নতুন জয়েন করতেছি বন্ধুদেরকে একটু মেনশন করে দিব, যারা নতুন জয়েন করতেছি বন্ধুদেরকে একটু মেনশন করে দিব। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশে সমবায় সমিতি পরিচালিত হয় কত সালের আইন দ্বারা? কত সালের আইন দ্বারা? 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। তাহলে ভাইয়া যেটা বলছি, ভাইয়া একটা প্রশ্নের রিলেটেড আরো যা প্রশ্ন আছে সবগুলো একসাথে কাভার করে দিব। একের কি হবে? ওকে, মাহফুজ বলছে C নাম্বারটা হবে, বাকিরা ভাইয়া। তাহলে ভাইয়া সমবায় আইন কত সালের আইন দ্বারা পরিচালিত হয়? ভাষা সমবায় আইন, সমবায় আইন। তাহলে ভাই আমরা জাস্ট একটা ওয়ার্ড মাথায় রাখবো, একটা ওয়ার্ড মাথায় রাখবো, যেটা হচ্ছে কি ভাইয়া, যেটা হচ্ছে নি আনিবি, আনিবি, জাস্ট আনিবি। মানে আমরা বলি না এটা আনিবি বা আনবা নাকি, তাহলে আনিবি ভাইয়া, আনিবি মানে আইন নীতিমালা বিধিমালা, আইন নীতিমালা বিধিমালা, আইন নীতিমালা বিধিমালা। সমবায় আইন 2001, সমবায় আইন 2001, সমবায় আইন 2001। এখন বলেন সমবায় বিধিমালা কত? 2 নম্বর প্রশ্ন, 2 নাম্বার। ওকে ভাইয়া 2 নাম্বার, আমার অতিরিক্ত এটা দরকার নাই ভাই, এই বিষয়টা আমার পছন্দ না।
ভাইয়া 1 নাম্বার এমসিকিউ যখন শেষ হবে তখন আমি বলবো আপনি 2 নাম্বারটা অ্যান্সার করেন। আপনি একের মধ্যে 2 নাম্বার প্রশ্ন পাইলে এটা অ্যান্সার করার কোনো দরকার নাই, এগুলো আমার ভালো লাগে না। ভাইয়া প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া আইন বলছেন কত সাল? 2001 সাল। এখন প্রশ্ন হচ্ছে বিধিমালা কত সাল? বিধিমালা কত সাল? 1 সাল 1 সাল 1 সাল। ওকে ভাইয়া, বিধিমালা কত সাল? সমবায় বিধিমালা কত সাল? সমবায় বিধিমালা কত সাল? 2004 সাল। সবগুলো যে স্লাইডে থাকবে এরকম না, স্লাইডের বাইরে অনেক প্রশ্ন থাকবে যেগুলো আপনাকে রিমাইন্ডার করে নিজে থেকে অ্যান্সার করতে হবে। বিধিমালা কত সাল ভাইয়া? বিধিমালা 2004 সাল। বিধিমালা কত সাল ভাইয়া? ভাইয়া বিধিমালা হচ্ছে 2004 সাল। বিধিমালা কত সাল ভাইয়া? বিধিমালা 2004 সাল। বিধিমালা 2004 সাল। অর্ধদেশ ভাইয়া, অর্ধদেশ কত সাল? অর্ধদেশ কত সাল? অর্ধদেশ বা অর্ডিন্যান্স বলতে পারেন, অর্ধদেশ বা অর্ডিন্যান্স, অর্ধদেশ বা অর্ডিন্যান্স কত সাল? সমবায়। ওকে, বিধিমালা 2004 সাল। তাহলে ভাইয়া একটা প্রশ্ন পাবো, একটা প্রশ্ন পাবো। ভাইয়া সমবায় আইন কত সাল? 1 সাল। ভাইয়া আমাকে যদি বলে নীতিমালা কত সাল? ভাইয়া নীতিমালা 3 সাল। বিধিমালা কত সাল? ভাইয়া 4 সাল। আর একটা সাল আছে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল? অর্ডিন্যান্স বা অর্ধদেশ, অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল? সমবায় অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল? অর্ডিন্যান্স বা অর্ধদেশ হচ্ছে 1884 নাকি 1984? সমবায় অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল হবে? কত সাল হবে? দ্রুত দ্রুত ভাইয়া, দ্রুত। সমবায় অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল? সমবায় অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল? অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল ভাইয়া? 1984, 1984, 1984 হবে, 1984 হবে, 1984 হবে। তাহলে ভাইয়া 4টা সাল একটু ভালো করে মাথায় রাখবো। সমবায়ের 4টা সাল, এরপরে কিছু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ গুলো মাথায় রাখলে একটা প্রশ্ন ইজিলি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাবো। 1984 সাল। ওকে ডান। এবার 2 নাম্বার অ্যান্সার করা, 2 নাম্বার অ্যান্সার করা। সমবায়ের মূলনীতির অন্তর্ভুক্ত নয় কোনটা? সমবায়ের মূলনীতির অন্তর্ভুক্ত নয় কোনটা? বন্ধুত্ব, গণতন্ত্র, সহযোগিতা নাকি দক্ষতা? বন্ধুত্ব, গণতন্ত্র, সহযোগিতা নাকি দক্ষতা? সমবায়ের মূলনীতির অন্তর্ভুক্ত নয় কোনটা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই 4টা সাল, 4টা সালে যে কোনো একটা পরীক্ষার মধ্যে পাবো। আমাদের 4টা সালই ক্লিয়ার। 2001, 3, 4, 1984, 1, 3, 4, 1984। আনিবি অর্ধদেশ শেষ। এখন 2 নাম্বার প্রশ্ন, যে ভাই সমবায়ের মূলনীতির অন্তর্ভুক্ত নয়। ভাই সমবায় কি করে? সমবায় কি করে? শোষিতদের আত্মরক্ষার দুর্গ হিসেবে কাজ করে। তাহলে সমবায়ের মূলনীতির অন্তর্ভুক্ত নয় কোনটা? বন্ধুত্ব সুলভ আছে, গণতন্ত্র আছে, সহযোগিতা আছে, দক্ষতা। ভাই দক্ষতা বলতে আমাদের কোনো মূলনীতি সমবায়ের অন্তর্ভুক্ত নয়। দক্ষতা নামে কোনো মূলনীতি সমবায়ের অন্তর্ভুক্ত নয়। 1984, 1984, 1984। ঠিক আছে। এখন সমবায়ের দক্ষতার অন্তর্ভুক্ত নয় কোনটা? দক্ষতার অন্তর্ভুক্ত নয় কোনটা? তা আচ্ছা, সমবায়ের মূলনীতির অন্তর্ভুক্ত নয় কোনটা? ভাইয়া মূলনীতির অন্তর্ভুক্ত নয় হচ্ছে দক্ষতা। মূলনীতির অন্তর্ভুক্ত নয় কি ভাইয়া? দক্ষতা, দক্ষতা। এখন প্রশ্ন আরেকটা জিজ্ঞেস করি, আরেকটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ভাইয়া সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? একেবারে সংক্ষিপ্ত কথায় বলেন, একেবারে সংক্ষিপ্ত কথায়, একেবারে সামারিতে শর্ট একটা ফর্ম বলবেন যে ভাই সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? সমবায়ের প্রধান উদ্দেশ্য কি? ওকে ঠিক আছে। 2 এর কত ভাইয়া? ভাইয়া 2 হচ্ছে দক্ষতা, এটা হচ্ছে 2001। এখানের মধ্যে আমরা আরো 4টা নীতিমালা পড়ছি, মানে আইন পড়ছিলাম, মাথায় আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সমবায়ের উদ্দেশ্য কি? 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 উদ্দেশ্য বলতে পারলে কাজ শেষ। সমবায়ের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? জনকল্যাণ, রাষ্ট্রীয় ব্যবসা জনকল্যাণ নাকি সমবায় ব্যবসা? সমবায় জনকল্যাণ, কোনটা হবে? জনকল্যাণ। আমাদেরকে হামিদ বলছে জনকল্যাণ। জনকল্যাণ কার? সমবায় নাকি রাষ্ট্রীয়? ভেজাল লাগাবেন, ভেজাল লাগাবেন। আর্থিক কল্যাণ সাধন করা, জনকল্যাণ করা, পারস্পরিক কল্যাণ সাধন করা, পারস্পরিক জনকল্যাণ, আর্থিক কল্যাণ, একই কথা, একই কথা। কিন্তু আমাদের হামিদ যেটা ভুল করছে, আহা এই ডিস্টার্ব দিচ্ছে কেন আজকে? আচ্ছা একটু দুঃখিত, আমাদের সমস্যাটা দিচ্ছে। মাউস কোথায়? আচ্ছা একটু দাঁড়ান, একটু। ওকে ডান ডান ডান। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া। তাহলে কি, তাহলে এটা কি হবে ভাইয়া? সেটা হবে আমাদের দক্ষতা আর সদস্যদের আর্থিক কল্যাণ বা ইত্যাদি। এরপরে 3 নাম্বার প্রশ্ন আমরা চলে যাই। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। জনকল্যাণ, জনকল্যাণ, জনকল্যাণ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। এই যে ভাইয়া জনকল্যাণ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা, আর এখানে হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ, সদস্যদের আর্থিক কল্যাণ। এখন আসেন, কোম্পানির প্রথম পরিচালক নিযুক্ত দেয় কারা? কোম্পানির প্রথম পরিচালক নিযুক্ত করে কারা? কোম্পানির প্রথম পরিচালক নিযুক্ত করেন কারা? কোম্পানির প্রথম পরিচালক নিযুক্ত করেন কারা? প্রথম পরিচালক,
তাহলে মানে প্রথম পরিচালক, কোম্পানি মূলত পরিচালনা করে কারা ভাইয়া? শেয়ার হোল্ডাররা। কোম্পানি পরিচালনা করে কারা ভাইয়া? শেয়ার হোল্ডাররা। এখন শেয়ার হোল্ডারদেরকে আনার আগে অবশ্যই কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে। দেন যারা প্রতিষ্ঠা করবে তারা কি করবে? প্রথম পরিচালক নিয়োগ দিবে। এখন প্রথম পরিচালক নিয়োগ দেয় কে? প্রথম পরিচালক নিয়োগ দেয় কে? প্রথম পরিচালক নিয়োগ দেয় কে ভাইয়া? প্রবর্তকগণ। কারা নিয়োগ দেয়? প্রবর্তকগণ। ভাইয়া প্রবর্তকরা কারা? যারা হচ্ছে ভাইয়া কোম্পানির জন্মদাতা, যারা কোম্পানির জন্মদাতা, যারা কোম্পানি কি করে? সর্বপ্রথম সৃষ্টি করে, যারা কোম্পানির জন্মদাতা, প্রবর্তকগণ কর্তৃক, প্রবর্তক কর্তৃক। ওকে ডান। তাহলে ভাইয়া প্রবর্তকরা কি করে? প্রথম পরিচালক নিয়োগ দেন। এছাড়া প্রবর্তকদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কোম্পানির জন্মদাতা, কোম্পানির জন্মদাতা বলা হয়। গ নাম্বার। ওকে, কোম্পানির জন্মদাতা বলা হয়। এখন প্রশ্ন ভাইয়া, বিএসটিআই কত সালে যাত্রা শুরু করে? 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 1985, 1987, 1995 নাকি 1989? বিএসটিআই কত সালে যাত্রা শুরু করে? প্রবর্তকগণ কর্তৃক। ঠিক আছে ভাইয়া, প্রবর্তকগণ মানে কারা? যারা কোম্পানির জন্মদাতা, যারা প্রথমবারের মতো কোম্পানি কি করে? সূচনা করে। এখন পরবর্তী প্রশ্ন যে ভাইয়া বিএসটিআই যাত্রা শুরু করে কত সালে? 1985, 87, 89 নাকি 95? কমন একটা প্রশ্ন। বিএসটিআই সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখবো, আইএসও সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখবো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ প্রশ্ন চলে আসবে। ওকে, ডি নাম্বার 1985, 4 ডি না 95 না, কত হবে? 1985 হবে। কত হবে? 1985 না 95 যারা বলতেছি না, বিএসটিআই 1985, 1985 যারা ভুল করতেছি, 95 না 85 হবে। 85। ওকে ডান। এরপরে আসেন পরবর্তী প্রশ্ন। ওকে, আজান দিচ্ছে, আমরা অ্যান্সার করি। আমরা প্রথমে 4 নাম্বারটা অ্যান্সার করব, যে বই লেখকের জন্য আমরা কোন আইন ব্যবহার করব? বই লেখক, বইয়ের লেখকের জন্য আমরা কোন আইন ফলো করব? পরবর্তী প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন। 1985 ভালো করে মাথায় রাখতে হবে। 1985 বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই। এখন পরবর্তী প্রশ্ন যে ভাইয়া বইয়ের লেখক তাদের সত্ত্ব সুরক্ষার জন্য আমরা কোন আইনটি অনুসরণ করা হয়? তার মানে ভাইয়া লেখকের যারা আছে, যারা লেখে বা যারা কি করে, যারা সুর প্রদান করে, যারা গান রচনা করে, গান তৈরি করে, তাদের জন্য কোনটা ভাইয়া? তাদের জন্য কোনটা? তাদের জন্য সে কপিরাইট আইন। তাদের জন্য কোনটা? কপিরাইট আইন। ওকে, কপিরাইট। ওকে, এখন ভাইয়া প্রশ্ন, কপিরাইটের মেয়াদকাল কত বছর? কপিরাইটের মেয়াদকাল কত বছর? প্রশ্ন জিজ্ঞেস করে। কপিরাইট এটার মেয়াদকাল কত বছর? কপিরাইট। ওকে ডান, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, কপিরাইট। এখন ভাইয়া কপিরাইটের মেয়াদকাল কত বছর? কপিরাইটের মেয়াদকাল কত বছর? অ্যান্সার করে ফেলেন। সি নাম্বার। ওকে ডান। কপিরাইট এর মেয়াদকাল কত বছর? মেয়াদকাল। আপনি আইনের অধিকার নিছেন, এখন এই আইনটা আপনাকে সুরক্ষা দিবে কত বছর পর্যন্ত? কত বছর পর্যন্ত দিবে? কপিরাইট আইন মেয়াদকাল কত বছর? 60 বছর। কত বছর ভাইয়া? 60 বছর। কপিরাইটের মেয়াদকাল কত বছর ভাইয়া? 60 বছর। একটু ভালো করে মাথায় রাখবো মেয়াদকালগুলো, প্রশ্ন জিজ্ঞেস করে। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বোচ্চ সদস্য কতজন? সর্বোচ্চ, তার মানে প্রাইভেটের ক্ষেত্রে সর্বোচ্চ কতজন? খুব ভালো করে জানি। হ্যাঁ, 60 বছর পর্যন্ত। ঠিক আছে, 60 বছর। ওকে ডান, খুব ভালো। এখন ভাইয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা কতজন? সর্বোচ্চ। এখন আমরা জানি কি ভাইয়া, 2 থেকে সর্বোচ্চ কতজন ভাইয়া? সর্বোচ্চ 50 জন। সর্বোচ্চ কতজন ভাইয়া? সর্বোচ্চ 50 জন। ওকে, ঠিক আছে, এটার মেয়াদকাল ভাইয়া 60 বছর। এখন ভাইয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন ভাইয়া? 50 জন। ভালো করে জানি ভাইয়া, ভালো করে পারি সবাই। এখন আমার পরবর্তী প্রশ্ন ভাইয়া, প্রবর্তক কতজন বলেন? প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রবর্তক কতজন? তাহলে সদস্য সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমাকে রাখতে হবে। তাহলে ভাইয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি ন্যূনতম 2 জন, সর্বোচ্চ ভাইয়া 50 জন। সর্বোচ্চ 50 জন লিমিটেড থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রবর্তক কতজন হইতে পারে? এই যে একজনে ভুল করছে, জিন্নাত বলছে 3 জন, এরপরে আরেকজনে কে বলছে? এই যে
সামিয়া বলছে 3 জন। এই যে আমাদের সমস্যাটা এই জায়গায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে প্রাইভেট লিমিটেডের প্রবর্তক কতজন? ভাইয়া প্রাইভেট লিমিটেডের প্রবর্তক কতজন? প্রাইভেট লিমিটেডের প্রবর্তক হচ্ছে 2 জন, প্রাইভেট লিমিটেডের প্রবর্তক 2 জন। পাবলিক যদি বলে পাবলিকের 3 জন, পাবলিকের 3 জন। পরিচালক বললে কি হবে? পরিচালক বললে প্রাইভেটের কতজন? পরিচালক প্রাইভেটেরও 2 জন। তাহলে প্রাইভেট 2 থেকে 50, 2 2 2 2 2 2, ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। 2 জন 2 জন 2 জন, কমপক্ষে 2 জন। কমপক্ষে কতজন? 2 জন। প্রবর্তক কতজন লাগবে? 2 জন লাগবে। তাহলে এই যে বিষয়গুলো, এইগুলো যাতে মিস না হয়, এইগুলো যাতে মিস না হয়, মিস করলে শেষ। পরবর্তী প্রশ্ন। ওকে, 2 জন 2 জন 2 জন। এরপর আসেন, এরপরে ভাইয়া টেবিল এ, টেবল এ, টেবল এ কথাটি কার সাথে সম্পৃক্ত? কোম্পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের অ্যাডমিশনের জন্য, আমাদের অ্যাডমিশনের জন্য কোম্পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম। এখন প্রশ্ন হচ্ছে টেবল এ কথাটি কার সাথে জড়িত? ফর্মাল নিয়মাবলী, স্মারকলিপি, বিবরণপত্র, নাকি অংশীদারি চুক্তির সাথে? নাকি অংশীদারি চুক্তির সাথে? প্রশ্ন খেয়াল করি নাই, এই ভুলটা আমরা সবচেয়ে বেশি করি যে ভাইয়া অ্যাডমিশনে আমরা প্রশ্ন খেয়াল করি না। তো এগুলা যদি করে আসেন, জানা প্রশ্নগুলো ভুল করে চলে আসবেন। আর সবচেয়ে বড় কথা ভাইয়া, ইজি প্রশ্ন যেটা আপনার জানা প্রশ্ন, আপনি যদি ভুল করেন, এটা ভুল করা মানে আপনি অনেকের পিছনে পড়ে যাবেন। কিন্তু আনকমন প্রশ্ন, কঠিন প্রশ্ন ভুল করলে 2 3 জন 5 জনের পিছনে পড়বো, কিন্তু কমন প্রশ্ন যদি ভুল করে চলে আসি, শেষ। এটা কি হবে? এ নাম্বারটা, এ নাম্বারটা, এ নাম্বারটা। ওকে, ডান। ফর্মাল নিয়ম বলে এখন পড়বে। কোম্পানি বার্থ সার্টিফিকেট, কোম্পানি বার্থ সার্টিফিকেট কোনটা? নিবন্ধন পত্র, বিবরণ পত্র, কার্যক্রম অনুমোদন, স্মারকলিপি। বার্থ সার্টিফিকেট, এই প্রশ্নটা ঢাবিতে ম্যাক্সিমাম টাইমে দিয়ে। বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ। 8 কত হবে ভাইয়া? 8 হবে এ নাম্বারটা। 7 কত হবে? ফর্মাল নিয়মাবলী হবে, ফর্মাল নিয়মাবলী। এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। ওকে, ঠিক আছে ভাইয়া। 8 কত ভাইয়া? 8 এ 7 কত? এ নাম্বারটা। এখন প্রশ্ন হচ্ছে কোম্পানির অস্তিত্ব বিচারে, কোম্পানির অস্তিত্ব বানান হয়েছে নাকি জানি না, জানা দরকার নাই। অস্তিত্ব, কোম্পানির অস্তিত্ব বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? কোম্পানির অস্তিত্ব বিচারে গুরুত্বপূর্ণ দলিল কোনটা বলেন? কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? এখান থেকে অ্যান্সার করেন, এখান থেকে অ্যান্সার করেন। এক্সট্রা প্রশ্ন যে ভাইয়া কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? এই যে, এই যে ভুল করা শুরু করতেছে, এই যে ভুল করা শুরু করতেছে। প্রশ্ন আলাদা কিন্তু, প্রশ্ন আলাদা কিন্তু, প্রশ্ন আলাদা। সেম এক করা যাবে না, এক করা যাবে না ভাইয়া। অস্তিত্ব বলছে, অস্তিত্ব, অস্তিত্বের বিচারে গুরুত্বপূর্ণ দলিল বললে বলবো নিবন্ধন পত্র। কোম্পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বললে বলবো স্মারকলিপি। গুরুত্বপূর্ণ দলিল বললে বলবো স্মারকলিপি, গুরুত্বপূর্ণ দলিল বললে বলবো স্মারকলিপি। কিন্তু অস্তিত্ব শব্দটা যখন চলে আসবে, অস্তিত্ব যখন চলে আসবে, তখন অ্যান্সার করতে হবে নিবন্ধন পত্র, কারণ এটা বার্থ সার্টিফিকেট। অস্তিত্ব কোথেকে সৃষ্টি হচ্ছে? বার্থ সার্টিফিকেট থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে অনেকে আমরা স্মারকলিপি অ্যান্সার করতেছি, স্মারকলিপি অ্যান্সার করা যাবে না। স্মারকলিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু অস্তিত্বের বিচারে গুরুত্বপূর্ণ হচ্ছে নিবন্ধন পত্র, অস্তিত্বের বিচারে। কারণ কোম্পানি সৃষ্টি হচ্ছে কিসের মাধ্যমে? নিবন্ধন পত্রের মাধ্যমে। এবার আসেন, এখন এই যে যারা স্মারকলিপি বলতেছি সবার অ্যান্সার ভুল, স্মারকলিপি যারা বলতেছি সবার অ্যান্সার ভুল। অস্তিত্বের বিচারে নিবন্ধন পত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি। এই যে কমন মিস্টেক, এইগুলো করে চলে আসবেন, এই কমন মিস্টেক গুলো করা যাবে না। এখন আসেন, দ্বিতীয় পত্রের কিছু প্রশ্ন অ্যাড আছে, দ্বিতীয় পত্রের গুলো অ্যান্সার করে ফেলিয়েন। এখন বলছে কি ভাইয়া, যেহেতু পড়ছেন, সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা? সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা? সংগঠন, সংগঠন, পরিকল্পনা, সংগঠন। এখন সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা? আহা, তাহলে এটা কি সমস্যা আজকে? একটু ধৈর্য ধরেন, একটু ডিস্টার্ব দিচ্ছে আজকে বেশি, আমিও জানি না কেন। এটা এমন তো হওয়ার কথা না। আচ্ছা, এটার জন্য দুঃখিত, হয়তো আজকে সেম সমস্যা বারবার দিতে পারে, জানি না আসলে কেন দিচ্ছে। অনেকদিন পরে আবার এভাবে ক্লাস নিচ্ছি, সেটিং এর মধ্যে কি সমস্যা হয়েছে সেটা জানি না।
আচ্ছা অ্যান্সার করতেছেন, অ্যান্সার কি ভাইয়া? প্রথম পদক্ষেপ কার্য নির্ধারণ করা, প্রথম পদক্ষেপ কার্য নির্ধারণ করা। এরপরে ভাইয়া 10 নম্বর প্রশ্ন, যে কাঠামো দ্বৈত লাইন সৃষ্টি করে, দ্বৈত লাইন সৃষ্টি করে কোনটা? দ্বৈত লাইন সৃষ্টি করে কোনটা? দ্বৈত লাইন সৃষ্টি করে মানে দুইটা লাইন, এদিক থেকে একটা আসবে, এদিক থেকে একটা যাবে। দ্বৈত লাইন সৃষ্টি করে কোন সংগঠন? দ্বৈত লাইন সৃষ্টি করে কোন সংগঠন? আমলাতন্ত্র, মেট্রিক সংগঠন, ভার্চুয়াল নাকি সাধারণ সংগঠন? কমন একটা প্রশ্ন। কোন সংগঠন ভাইয়া? মেট্রিক সংগঠন। কোন সংগঠন হবে? 10-এর কত হবে? মেট্রিক্স সংগঠন হবে। দ্বৈত লাইন সৃষ্টি করে, দ্বৈত লাইন সৃষ্টি করে। একটা দ্রব্য ভিত্তিক, একটা কার্য ভিত্তিক, একটা দ্রব্য একটা কার্য, তাহলে দ্বৈত লাইন সৃষ্টি করে কে ভাইয়া? দ্বৈত লাইন সৃষ্টি করবে আমাদের মেট্রিক্স সংগঠন। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। তাহলে কোন সংগঠন? মেট্রিক্স সংগঠন। 10টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা? 10টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা? এখন ভাইয়া মোটামুটি 10টা প্রশ্ন ইজি ছিল, ইজি। বাট ওই যে কয়েকটা প্রশ্ন বাইর থেকে, আমি বাইর থেকে না, বইয়ের থেকে, কিন্তু সামান্য পরিবর্তন আপনারা ওইগুলোতে বেশি মিস করতেছেন। সো ওইগুলো মিস করা যাবে না, ওইগুলোতে মিস করতে গেলে কিন্তু শেষ, ওইগুলো মিস করলে শেষ। যে ভাইয়া সামান্য একটা ওয়ার্ড অ্যাড করছে, আমি খেয়াল করি নাই, আমি যেটা ভাবছি আমি সেটা অ্যান্সার করে চলে আসছি, কিন্তু আমি যেটা চিন্তা করছি সেটা অ্যান্সার হবে না। সো এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে আমাকে, এই বিষয়গুলো আমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে 10টা প্রশ্ন আমাদের ডান, 10টা প্রশ্ন আমাদের শেষ। আসেন পরবর্তী প্রশ্ন, 11 নাম্বার প্রশ্ন। 11 নাম্বার প্রশ্ন বলছেন নিম্নের কোনটি, নিম্নের কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান? তাহলে ভাই বাহ্যিক পরিবেশ, বাহ্যিক পরিবেশ মানে কি? যেটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। এখন বাহ্যিক পরিবেশের উপাদান নয়, বাহ্যিক পরিবেশের উপাদান নয়। এখন এই যে নয়, এই নয়টা আমরা খেয়াল করি না। বাহ্যিক পরিবেশের উপাদান নয় বলছে, নয়টা আমরা কি করি না? খেয়াল করি না। তার মানে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যেটা নিয়ন্ত্রণ করতে পারবো না সেটা ভাইয়া বাহ্যিক, যেটা নিয়ন্ত্রণ করতে পারবো সেটা হচ্ছে ভাইয়া কি? অভ্যন্তরীণ। তাহলে বাহ্যিক পরিবেশের উপাদান নয়, বাহ্যিক পরিবেশের উপাদান নয়। কি হবে? সাংগঠনিক সংস্কৃতি। আমার সংগঠন, আমার সংস্কৃতি, আমার নিয়ম নীতি আমার মতো চলবে, আমি যেটা চাই। কিন্তু ভাইয়া প্রতিযোগী, প্রযুক্তি, গ্রাহক, এগুলা আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো আমার কাজ কি? যারা আমার বাহিরের পক্ষ তাদের সাথে আমরা কি করবো? মানিয়ে চলার চেষ্টা করব। ওকে ক্লিয়ার, ওকে ডান, ঠিক আছে। ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। পরবর্তী প্রশ্ন, ফ্রাঞ্চাইজিং এটা কি জিনিস? 12 নম্বর প্রশ্ন, ফ্রাঞ্চাইজিং কি জিনিস? এটা কি দেশের অভ্যন্তরীণ ব্যবসা, শুধুমাত্র সেবা খাতের ব্যবসা, ব্যক্তিগত মালিকানাধীন, নাকি নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে ব্যবসা? ফ্রাঞ্চাইজিং এটা কোন ধরনের ব্যবসা? ফ্রাঞ্চাইজিং, ফ্রাঞ্চাইজিং এটা কোন ধরনের ব্যবসা? ফ্রাঞ্চাইজিং কোন ধরনের ব্যবসা? ফ্রাঞ্চাইজিং কোন ধরনের ব্যবসা? দ্রুত অ্যান্সার করে ফেলি। ফ্রাঞ্চাইজিং কোন ধরনের ব্যবসা? কোন ধরনের ব্যবসা এটা? ফ্রাঞ্চাইজিং কোন ধরনের ব্যবসা? কোন ধরনের ব্যবসা? দেশের অভ্যন্তরীণ ব্যবসা বলবেন, নাকি শুধু সেবা খাতের ব্যবসা, ব্যক্তিগত মালিকানাধীন, নাকি নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে থাকা ব্যবসা? তাহলে ভাইয়া কমন প্রশ্ন কি হবে ভাইয়া? ডি নাম্বারটা হবে। কি হবে ভাইয়া? ডি নাম্বারটা হবে। যে ভাই নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের অধীনে থাকে একটা ব্যবসা, নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ড, সেটা এখানে আছে, এর অধীনে এখানে একজন, এখানে একজন, আবার এখানে একজন, এখানে একজন, এইভাবে আমরা কি করব? নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে থাকবো। ওকে, নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে। ওকে ডান। এবার আসেন 13 নম্বর প্রশ্ন। এটা একটা আনকমন প্রশ্ন, এটা একটা আনকমন প্রশ্ন। জিএসটি মাঝে মাঝে দুই একটা আনকমন প্রশ্ন দিয়ে দেয়, সেই জন্য আপনাদেরকে বলা হয় যে আপনারা প্রশ্ন ব্যাংকের নিচে যে অতিরিক্ত তথ্যগুলো আছে, প্রশ্ন ব্যাংকের নিচে যে অতিরিক্ত তথ্যগুলো আছে ওইগুলো ভালো করে পড়বেন, ওইগুলো ভালো করে পড়বেন। এখন ভাইয়া 13 নম্বর প্রশ্ন, ব্যাংকিং এ আরটিজিএস, আরটিজিএস এটার পূর্ণরূপ কি? আরটিজিএস এটার পূর্ণরূপ কি হবে? আরটিজিএস এটার পূর্ণরূপ কি হবে? আরটিজিএস এ নাম্বারটা, এ নাম্বারটা। ওকে, তাহলে এটা কি রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, নাকি রিয়েল টাইম জেনারেল সেটেলমেন্ট, রিয়েল টাইম গোল সেটেলমেন্ট, নাকি জেনারেল সিস্টেম, নাকি জেনারেল সিস্টেম? এটা কি হবে? রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে মানি ট্রান্সফার করা। একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি করবেন? টাকা ট্রান্সফার করবেন উইথিন 30 মিনিটস, মানে 30 মিনিটের মধ্যে এক ব্যাংক হতে আরেক ব্যাংক কি করবেন? অর্থ আদান প্রদান করবেন, অর্থ আদান প্রদান করবেন, যেটাকে আমরা কি বলতেছি ব্যাংকিং ভাষায়? আরটিজিএস, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এখন আসেন শেয়ার প্রিমিয়াম কি জিনিস? শেয়ার প্রিমিয়াম কি জিনিস? শেয়ার প্রিমিয়াম কি জিনিস? এটা আমাদের অ্যাকাউন্টিং এর প্রশ্ন বা ম্যানেজমেন্টে আমাদের কিসের মধ্যে? কোম্পানির থেকেও আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কি শেয়ার প্রিমিয়াম কি জিনিস? শেয়ার প্রিমিয়াম কি জিনিস? তাহলে ওকে, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট এটা মানে কি ভাইয়া? এক ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সর্বোচ্চ হলে 30 মিনিটের মধ্যে। সর্বোচ্চ কত মিনিট ভাইয়া? 30 মিনিটের মধ্যে।
এখন ভাইয়া প্রিমিয়াম মানে কি? প্রিমিয়াম অধিহার। প্রিমিয়াম অধিহার মানে কি? শেয়ারের অতিরিক্ত মূল্য। শেয়ারের মূল্য 100 টাকা, আপনি 110 টাকা বিক্রি করতে পারছেন, তার মানে অধিহার কত? অধিহার হচ্ছে ভাইয়া 10 টাকা। 10 টাকা এ নাম্বারটা হবে, এ নাম্বারটা। তার মানে ভাইয়া আরটিজিএস এ নাম্বার। শেয়ার প্রিমিয়াম এটা মানে অতিরিক্ত মূল্য, এটা মানে কি? অতিরিক্ত মূল্য। ডান। এবার আসেন পরবর্তী প্রশ্ন। ওকে, আসেন 15 নম্বর প্রশ্ন। 15 নাম্বার প্রশ্ন কি বলছে? কোম্পানির অথবা কোম্পানির নাম। কোম্পানির নাম হইতে পারে, কোম্পানির লোগো হইতে পারে, কোন একটা রং হইতে পারে, কোন একটা শব্দ হইতে পারে, যে কোনো কিছু, কোন একটা চিহ্ন হইতে পারে, কোন একটা চিহ্ন হইতে পারে। এখন এই সম্পৃক্ত যে আইন আপনাকে প্রদান করবে, আপনাকে যে প্রদান করবে তার নাম কি? প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট নাকি ট্রেড সিক্রেট? তাহলে কত নম্বর প্রশ্ন? 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্ন। তাহলে ভাইয়া এটা কি হবে? এটা কি হবে? যে ভাইয়া একটি কোম্পানির নাম লোগো সম্পৃক্ত যে আইন, নাম লোগো সম্পৃক্ত যে আইন, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? বি নাম্বারটা, বি নাম্বারটা ট্রেডমার্ক, ট্রেডমার্ক, ট্রেডমার্ক। তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো ট্রেডমার্ক বলবো। তাকে কি বলবো? তাকে বলবো আমরা ট্রেডমার্ক, ট্রেডমার্ক। বি নাম্বার, বি নাম্বার। এই যে একজনে বলে ডি নাম্বারটা, ডি নাম্বারটা ট্রেড সিক্রেট। এই যে ট্রেডমার্ক আর একটা সিক্রেট। দেখি উল্টা পাল্টা অ্যান্সার করতেছেন, উল্টা পাল্টা অ্যান্সার করা যাবে না। কি হবে? ট্রেডমার্ক হবে, ট্রেডমার্ক হবে। এখন আসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য কোন সংস্থাটা কাজ করে? তাহলে ক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র এবং কুটির শিল্প। তাহলে এটা কি হবে? ক্ষুদ্র কুটির শিল্পের জন্য কাজ করে কোন সংস্থা? ওকে ভাইয়া বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। না, 15 ডি নাম্বার যারা বলতেছে। ট্রেড সিক্রেট হবে না, ট্রেড মার্ক হবে। মার্ক, আপনার ওই মার্ক দ্বারা আপনাকে চিনবে, আপনার প্রতিষ্ঠানকে চিনবে, আপনার পণ্যকে চিনবে। তাহলে ট্রেড মার্ক হবে, নাম, লোগো, রং, শব্দ, যে কোনো কিছু। এখন প্রশ্ন, ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন সংস্থার জন্য কাজ করে কে ভাইয়া? কাজ করে কে? এ নাম্বারটা, এ নাম্বারটা বিএসসিআইসি, 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 বিএসসিআইসি। এখন প্রশ্ন দেখি ভাইয়া, যাদের অ্যান্সার করা শেষ, যে ভাই এটা অ্যান্সার হবে এ নাম্বারটা, তারা আমাকে বলেন বিএসসিআইসি এর পূর্ণরূপ কি হবে? বিএসসিআইসি এটার পূর্ণরূপ কি হবে? বিএসসিআইসি এটার পূর্ণরূপ কি হবে? এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। ঠিক আছে ভাইয়া, তাহলে বিএসসিআইসি কিসের পূর্ণরূপ ভাইয়া? ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার উন্নয়নে যারা কাজ করে, উন্নয়ন সংস্থা, বিএসসিআইসি। এখন এটার পূর্ণরূপ কি হবে? এটার পূর্ণরূপ কি হবে? ওকে, 16 এর নাম্বারটা। ঠিক আছে, 16 এর নাম্বারটা বিএসসিআইসি। এখন বিএসসিআইসি এটার পূর্ণরূপ কি হবে? পূর্ণরূপ কি হবে? পূর্ণরূপ কি হবে? পূর্ণরূপ কি হবে? পূর্ণরূপ, তার মানে বি মানে কি? বি মানে বাংলাদেশ। বি মানে কি? বি মানে বাংলাদেশ। বি মানে বাংলাদেশ। এস মানে কি? এস মানে হচ্ছে স্মল, ক্ষুদ্র বলছে, ক্ষুদ্র, স্মল। কুটির বলছে, কুটির মানে কি? কুটির মানে কি? স্মল, কটেজ। ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে কি? শিল্প, শিল্প। বাংলাদেশ স্টক, এই যে এগুলা কি পূর্ণরূপ বলতেছেন? বাংলাদেশ শর্ট স্টক ইন্ডাস্ট্রিজ, না এসব না, এগুলা কোনো পূর্ণরূপ না। বিএসসিআইসি এটার পূর্ণরূপ কি হবে? বিএসসিআইসি বাংলাদেশ স্মল এন্ড, বাংলাদেশ স্মল এন্ড কটেজ, কটেজ। এরপরে কি আছে? এরপরে কি আছে? বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ঠিক আছে, সামিয়ার অ্যান্সার ঠিক আছে, বাংলাদেশ স্মল এন্ড, বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, কর্পোরেশন। ওকে জি, না ঠিক আছে, ঠিক আছে, স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। 17 নম্বর প্রশ্ন, 17 নাম্বার প্রশ্ন, 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন কি বলছে? এত কিছু দেখার দরকার নাই, একজন সহযোগী মনোভাব সম্পন্ন বন্ধুত্ব সুলভ কর্মীর অধীনে কাজ করতে চাই। এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেকবার আসছে। কুমিল্লাতেও দিছে, ঢাকাতেও দিছে, গুচ্ছতেও দিছে। ওকে, বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। ওকে ডান। এখন প্রশ্ন, একজন কর্মী সে কি চায়? সে আসলে কি চায়? সে ভালো একটা সহযোগিতা মনোভাব সম্পন্ন বন্ধুত্ব সুলভ কর্মীর অধীনে কাজ করতে চায়। এখন এই যে বন্ধুত্ব, এই যে বন্ধুত্ব, এটা কার? সোপান তত্ত্ব। কার? মাসলোর চাহিদা সোপান তত্ত্বের। মাসলোর চাহিদা সোপান তত্ত্বের কোন ধরনের চাহিদা? কোন ধরনের চাহিদা? জৈব, নিরাপত্তা, সামাজিক নাকি আত্মসম্মান? এটা কি হবে? এটা কি হবে? বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ঠিক আছে, বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ভালো করে মাথায় রাখতে হবে, অনেক সময় পূর্ণরূপ চলে আসবে। আর ফার্স্ট টাইমার যারা আছি, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এখন ভাইয়া বন্ধুত্ব সুলভ, সহযোগিতা, বন্ধুত্ব কোন? আহা বিরক্ত। আচ্ছা, একটু প্যারা খান, আপনারা অ্যান্সার করেন। আমাদের এই প্যারাটা আজকে খাইতে হবে একটু। কোথায়? চলে আসছে গ নাম্বার, গ নাম্বার, গ নাম্বার। ভাই একটু সামান্য, একটু আমাদেরকে প্যারা দিচ্ছে, একটু সামান্য প্যারা দিচ্ছে, জাস্ট 30 সেকেন্ডের জন্য,
30 সেকেন্ডের জন্য আমরা ছোটখাটো একটা প্যারা খাচ্ছি। ওকে, সি নাম্বারটা সামাজিক। 18 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটা? নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিজেই সর্বশেষ ধাপ, তার আবার সর্বশেষ ধাপ কোনটা? ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটা? 18 নম্বর প্রশ্ন নাকি 18 নাম্বারটা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। আচ্ছা 18 অনেকে অ্যান্সার করতেছেন। 18 নাম্বার যে ভাই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এখন বল ভাই প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ কোনটা? নিয়ন্ত্রণের প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ কোনটা? নিয়ন্ত্রণের প্রথম ধাপ কোনটা? ভাই প্রশ্নটা বুঝি না যে ভাইয়া এত ফাস্ট এগুলা তো জানা প্রশ্ন ভাইয়া, জানা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, কিন্তু আপনি জানা প্রশ্ন ভুল করে চলে আসবেন। সে দায়ভার কার? সে দায়ভার হচ্ছে আপনার। জানা প্রশ্নই আসবে, বাইর থেকে দিবে না। জানা প্রশ্ন পাবেন আপনি মিনিমাম 75% জানা প্রশ্ন। এই জন্য অ্যাডমিশনে দাগানোর ক্ষেত্রে সবার আগে ম্যানেজমেন্ট দিয়ে শুরু করতে হবে। ম্যানেজমেন্টে আমি যদি একেবারে 7 মিনিটে, অনেকে আছে 7 মিনিটে অ্যাটলিস্ট আমার যদি 35টা এমসিকিউ থাকে, 35টার মধ্যে অনেকে প্রায় 25টার মতো দাগাই ফেলে। কারণ অ্যাডমিশনে ম্যাক্সিমাম প্রশ্ন আপনার কি হবে? জানা প্রশ্ন হবে। জানা প্রশ্ন 7 মিনিটের মধ্যে 25টা 30টা দাগানো সম্ভব। যা পড়ছেন তার মধ্যে থেকে পেয়ে যাবেন। এখন প্রথম মান কি ভাইয়া? মান নির্ধারণ, আদর্শ মান নির্ধারণ করা। নিয়ন্ত্রণের প্রথম ধাপ কি? নিয়ন্ত্রণের প্রথম ধাপ আদর্শ মান নির্ধারণ করা। পরবর্তী প্রশ্ন, কোনটি ব্যবসার বৈশিষ্ট্য নয়? সো ভাইয়া জানা প্রশ্নগুলো একটু ভালো করে দেখেন, যাতে ভুলেও জানা প্রশ্ন যাতে পরীক্ষার মধ্যে ভুল করে না আসেন, এটাই হচ্ছে কথা। কারণ দিন শেষে ভাইয়া যেটা না জানা সেটা না পারলে আফসোস হবে না, কিন্তু পারা প্রশ্ন যদি আমি না পারি সবচেয়ে বেশি আফসোসটা আমার এখানেই হবে। ডিউতে কোনটা আগে দাগাবো ভাইয়া? ডিউতে যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে সবার আগে ম্যানেজমেন্ট। এখন ডিউতে যারা পরীক্ষা দিব, ডিউ এবং আর ইউতে যারা পরীক্ষা দিব, সবার আগে ম্যানেজমেন্ট দাগানোর পরে যখন দেখবেন মোটামুটি ভাইয়া 80% মতো অ্যান্সার আমি ইজিলি করতে পারতেছি, অ্যান্সার করা শেষ, সর্বোচ্চ 12টা প্রশ্নের মধ্যে আমার 5 থেকে 6 মিনিট লাগবে, 5 থেকে 6 মিনিট দাগাই ফেলবো। এর পরবর্তী যাদের মার্কেটিং আছে, মার্কেটিং এ চলে যাব, মার্কেটিং দাগাই ফেলবো। বা ফাইন্যান্স থাকলে ফাইন্যান্সে চলে যাব। ফাইন্যান্সের ম্যাক্সিমাম থিওরি আসবে, ম্যাথ দিবে না। ম্যাথ একটা দিলে সর্বোচ্চ বা 2টা, ম্যাথ দিবে না ভাইয়া। এরপরে ফাইন্যান্স বা মার্কেটিং চোখের দেখায় যেগুলো 100% শিওর দাগাই ফেলবো। এরপর আসবো কোথায় ভাই? অ্যাকাউন্টিং এ আসবো। অ্যাকাউন্টিং এ কোনো ম্যাথ টাচ করবো না শুরুতে, ম্যাথ টাচ না করে সর্বপ্রথম থিওরি দাগাই ফেলবো। যে কয়টা পারি 5-6টা থিওরি দাগাই ফেলছি। বা ম্যাথের ক্ষেত্রে যেগুলা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো দাগাই ফেলবো। কিন্তু যেগুলো ভেজালগুলো রাখি দিব, ভেজালগুলো শুরুতে ধরার দরকার নাই। এরপরে বাংলাতে চলে যাব, বাংলা যা পারবো দাগাবো। দেন ইংলিশে একটু চিন্তা করব, ইংলিশে চোখের দেখা মোটামুটি যেগুলো কমন দাগাবো। কিন্তু ভাইয়া এরপরে ভাই ইংলিশে অনেকগুলো আনকমন থেকে যাবে ভাইয়া, 6-7টা পারতাছি না। ওকে ডান। এবার আবার কোথায় ব্যাক আসবো? অ্যাকাউন্টিং এ ব্যাক আসবো, যে ভাই যে ম্যাথ গুলো আমি পারতাম কিন্তু সময় লাগবে, এগুলো আমি ফোকাস করব। এগুলো দাগানোর পরে দেন লাস্টে আমার যে 7 মিনিট 8 মিনিট 10 মিনিট যা বাকি থাকবে সেটা আমি ইংরেজিতে কাজে লাগাবো। সেটা আমি কোথায় কাজে লাগাবো? ইংরেজিতে কাজে লাগাবো। এমসিকিউ দাগানোর একটা পদ্ধতি আছে। আপনি যদি শুরুতে ইংরেজিতে চলে যান, যখন ইংরেজি প্রশ্ন দেখবেন যে ভাইয়া কিছু দাগাইতে পারতেছি, নার্ভাস হয়ে গেছি, নার্ভাস হয়েছেন মানে একবার শেষ। বাকিগুলো আপনি পারলেও আপনি নার্ভাসনেসের কারণে দাগাইতে পারবেন না। ভাই ইংলিশ কত পাইলে পাস? ইংরেজির জন্য 5 পাইলে পাস। এখন এই 5টাও আমরা পেতে পারি না। 45 মিনিট পর এমসিকিউ খাতা নিয়ে ফেলবে। হ্যাঁ 45 মিনিট পর এমসিকিউ শেষ, দেন আপনার রিটেনের পালা। সো ভাইয়া এমসিকিউ যারা দাগানো একটা প্রসেস আছে ভাইয়া, এক্সামের আগের রাতে ইনশাআল্লাহ লাইভ করব, তখন A to Z ভালো করে বুঝাই দিব, কি দ্বারা শুরু করবেন, কিভাবে শুরু করবেন, ইত্যাদি বিষয়। আচ্ছা ভাই অ্যাকাউন্টিং এ ম্যাথ কয়টা আসতে পারে এনি ইউনিভার্সিটি? অ্যাকাউন্টিং এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। এখন ঢাবিতে আমার কয়টা প্রশ্ন? 12টা প্রশ্ন। তো এখন 12টার মধ্যে অ্যাটলিস্ট আমি 4টা তো ম্যাথ পাবো, সর্বোচ্চ 4টা পাবো, 4টা বা 5টা। এখন আমি রাবির ক্ষেত্রে চিন্তা করলে রাবি অনেক শর্ট ম্যাথ দিবে। এখন রাবির প্রশ্ন কয়টা? প্রশ্ন সম্ভবত 20টার মতো প্রশ্ন জিজ্ঞেস করবে। তো 20টার মধ্যে আমি ওইখানে 6টা থেকে 7টা ম্যাথ পাবো, বাকিগুলো থিওরি। গুচ্ছের ক্ষেত্রে গুচ্ছে 35টা প্রশ্ন। তো 35টার মধ্যে আমার কয়টা মতো ম্যাথ আসবে? 35টার মধ্যে আমাদের হিসাব করলে প্রায় 10+ ম্যাথ দিয়ে দিবে গুচ্ছ। আর কুমিল্লার ক্ষেত্রে 30টা প্রশ্নের মধ্যে প্রায় 7টা থেকে 8টা ম্যাথ ইজিলি থাকবে। সো যে কোনো বিশ্ববিদ্যালয় ভাই থিওরি, সর্বপ্রথম থিওরি ফোকাস করতে হবে, থিওরি সুন্দর করে দাগে ফেলতে হবে। হ্যাঁ রিটেন খাতা এগুলো সব দিয়ে ফেলবে, দেন আপনি শুরু করবেন। বাট 45 মিনিট পর আপনার এমসিকিউ শেষ। আচ্ছা এগুলো অ্যান্সার করা শেষ আশা করি। এগুলো অ্যান্সার করা শেষ, অনেক কথা বললাম, বাকি কথা আরো পরে হবে। আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন আসেন এই প্রশ্ন, কোনটি বাণিজ্য নয়?
কোনটি বাণিজ্য নয়? বাণিজ্য নয় কোনটা? বাণিজ্য নয় কোনটা? বাণিজ্য নয় কোনটা? তার মানে ভাইয়া বাণিজ্য, তাহলে শিল্প, ব্যবসায়, শিল্প, বাণিজ্য, গুরুত্বপূর্ণ এমসিকিউ মাস্ট পাবেন, এমসিকিউ এখান থেকে মাস্ট পাবেন, শিল্প, ব্যবসা, শিল্প, বাণিজ্য। আর এতে সাবজেক্ট ওয়াইজ পাস নাই, আর এতে কোনো সাবজেক্ট ওয়াইজ পাস করা লাগবে না, ওভারঅল মিলে পাস করবেন, ওভারঅল মিলে পাস করবেন। সাবজেক্ট ওয়াইজ শুধুমাত্র ঢাবিতে আপনাকে একটা কন্ডিশন দেয় যে আপনার ইংরেজিতে পাস পাইতে হবে, বাকিটা লাগবে না। এখন বাণিজ্য নয় কোনটা? বাণিজ্য নয় কোনটা? ভাই বাণিজ্য নয় হচ্ছে উৎপাদন। উৎপাদন কে করে? শিল্প করে। উৎপাদন কে করে? শিল্প করে। ওকে, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। একটু আমরা দ্রুত করব, জানা প্রশ্ন সবগুলো ইজিলি। এবার আমদানি, এই যে এ ভাইয়া এই যে টপিকটা, এই টপিকটা ঢাবিতে প্রত্যেক বছর প্রশ্ন দেয়। একটা হচ্ছে আমদানি রপ্তানি, আর একটা হচ্ছে ভাইয়া জাহাজি দলিল, আর একটা কি ভাইয়া জাহাজি দলিল। এই দুইটা থেকে বেশি প্রশ্ন হয় ঢাবিতে, বেশি না, একটা প্রশ্ন মাস্ট থাকবেই। এখন আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হাতিয়ার হিসেবে নিম্নের কোনটি ব্যবহার করা হয় না? হয় না কোনটা? হয় না কোনটা? আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হাতিয়ার হিসেবে, ওকে এটা বি নাম্বার, ঠিক আছে। উৎপাদন, উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। এখন আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না কোনটা? আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হাতিয়ার হিসেবে ব্যবহার হয় না কোনটা? সো আমাকে জানতে হবে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হাতিয়ার কোনটা, জাহাজি দলিল কোনগুলো, আবার জাহাজি দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা, এইগুলো সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হবে, এগুলো সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হবে। ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার কোনটা? বহনপত্র। ডি নাম্বার কোনটা ভাইয়া? বহনপত্র। তার মানে ভাইয়া কোটা, শুল্ক, লাইসেন্সিং, কোটা, শুল্ক, লাইসেন্সিং ইত্যাদি কার অন্তর্ভুক্ত? এইগুলো আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হাতিয়ার। তাহলে বহনপত্র জাহাজি দলিলের মধ্যে যাবে। বহনপত্র কোথায় ভাইয়া? বহনপত্র হচ্ছে জাহাজি দলিলের অন্তর্ভুক্ত। 23 নাম্বার প্রশ্ন, এখন বলছে জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় কোনটা? তাহলে জাহাজি দলিল কয়টা আছে ভাইয়া? জাহাজি দলিল হচ্ছে 6টা। জাহাজি দলিল কয়টা আছে? 6টা আছে। এখন জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় কোনটা? আচ্ছা আমরা ক্লাস করছিলাম 7:30টায়, ওকে সমস্যা নেই। জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় কোনটা? দ্রুত অ্যান্সার করব। কত নম্বর প্রশ্ন? 23 নম্বর প্রশ্ন। ওকে, সজল আমার, আচ্ছা মাহফুজ বলছে আমাদেরকে ডি নাম্বারটা, যে ভাই জাহাজি দলিল নয় কোনটা? জাহাজি দলিল নয় হচ্ছে ভাইয়া ফরমায়েশ পত্র। ফরমায়েশ পত্র, বিনিময় বিল, চালান, বহনপত্র, এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে জাহাজি দলিলের অন্তর্ভুক্ত, জাহাজি দলিলের অন্তর্ভুক্ত। এখন ভাইয়া এই তিনটে অপশন আমি রাখলাম, এই তিনটে অপশন আমি রাখলাম। আমি এখানে বললাম জাহাজি দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? জাহাজি দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? এই তিনটে অপশন, এই তিনটে অপশন। জাহাজি দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? মাঠ আসবে এমন সব টপিক থেকে একটা ক্লাস নেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিব, ইনশাল্লাহ। এখন প্রশ্ন ভাইয়া, জাহাজি দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? জাহাজি দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? ঠিক আছে, এটা দুই নাম্বারটা, যে ভাই এটা জাহাজি দলিল নয়। এখন আরেকটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করে যে জাহাজি দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? বহনপত্র বা চালানি রসিদ, বহনপত্র বা চালানি রসিদ। ঠিক আছে, তাহলে ভাই জাহাজি দলিল 6টা, 6টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে বহনপত্র বা চালানি রসিদ। এরপরে আমার দলিল নয় কোনটা? এইগুলো একটু আমাকে বিস্তারিত জানতে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, বিনিময় বিল, না বিনিময় বিল না, কি হবে? বহনপত্র বা চালানি রসিদ হবে। নিম্নের কোনটি শ্রম ঘন শিল্প? মানে কোন শিল্পে অধিক শ্রমিক থাকে? কোন শিল্পে অধিক শ্রমিক থাকে? ঔষধ, সার, প্রসাধনী নাকি তৈরি পোশাক? এই কমন প্রশ্ন। তৈরি পোশাকে কি থাকে? অধিক শ্রমিক থাকে। ওকে, বিল অফ লিডিং বা বহনপত্র। এখন এটা ভাইয়া শ্রম ঘন শিল্প, শ্রম ঘন শিল্প, কারণ কি ভাইয়া? তৈরি পোশাক, তৈরি পোশাক। এখন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কেন এটাকে শ্রম ঘন শিল্প বলা হয়? এখানে একটা মূল কারণ থাকে। মূল কারণ কি ভাইয়া? সস্তা শ্রম। কেন ভাইয়া? সস্তা শ্রম, কম মজুরিতে আমরা অধিক শ্রমিক পেয়ে যাই। এখন পরবর্তী প্রশ্ন, ব্যবসার ক্ষেত্রে প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? প্রমিতকরণ, তাহলে ভাইয়া প্রমিতকরণ, পর্যায়িতকরণ মার্কেটিং এর টপিক, মার্কেটিং এর প্রশ্ন, কিন্তু ম্যানেজমেন্টে আমাদেরকে দিয়ে দেয়, ম্যানেজমেন্টে বাণিজ্যের সাথে রিলেটেড করে আমাদেরকে দিয়ে দেয়, বাণিজ্যের সাথে রিলেট করে আমাদেরকে দিয়ে দেয়। প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সময়গত, প্রচারগত, মানগত নাকি বিক্রয়গত? প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? 25-এর কত হবে? সি নাম্বারটা, মানগত, মানগত, মানগত। আহা বিরক্ত। প্রমিতকরণ কি করে ভাইয়া? প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে, প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে। ওকে ডান।
প্রমিতকরণ কি করে ভাইয়া? মানগত বুদ্ধি সৃষ্টি করে। এখন প্রমিতকরণ কোন ধরনের কাজ দেখি ভাইয়া বলেন, কোন ধরনের কাজ? শারীরিক কাজ, মানসিক কাজ, চিন্তনীয়, বা কোনটা বলবেন? প্রমিতকরণ কোন ধরনের কাজ? কোন ধরনের কাজ? কোন ধরনের কাজ? দুইটা অপশন, চিন্তনীয় নাকি শারীরিক। চিন্তনীয় হবে নাকি শারীরিক হবে? প্রমিতকরণ কোন ধরনের কাজ? কোন ধরনের কাজ, বা এখানে কোন ধরনের শ্রমটা আমার বেশি লাগবে? কোন ধরনের কাজ? প্রমিতকরণ কোন ধরনের কাজ? কোন ধরনের কাজ ভাইয়া? মানসিক কাজ। কি কাজ ভাইয়া? মানসিক হবে। কি বলছে ভাইয়া? কি হবে? এটা মানসিক কাজ। আমি মান নির্ধারণ করব, কোনো শারীরিক কাজ করব না। জাস্ট চিন্তা ভাবনা করে এটা বড়, এটা ছোট, এটা মিডিয়াম, এটা এ ক্যাটাগরি, এটা বি ক্যাটাগরি, এটা সি ক্যাটাগরি। জাস্ট এটা চিন্তনীয় কাজ, এটা মানসিক কাজ। এটা চিন্তনীয় কাজ, এটা মানসিক কাজ। আর একটা যেটা আমাদের আছে পর্যায়িতকরণ, সেটা হচ্ছে শারীরিক কাজ। এখন ভাবে জ্বালানি দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল যেটা মাত্র বললাম, চালানি রশিদ। এটার পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। 26, 27। এখন মার্চেন্ট গুইল্ড, মার্চেন্ট গুইল্ড কোন যুগে গঠিত হয়? মার্চেন্ট গুইল্ড, ওকে, মানসিক বা চিন্তনীয় কাজ, মানসিক বা চিন্তনীয় কাজ। এখন মার্চেন্ট গুইল্ড কোন যুগে গঠিত হয়? মার্চেন্ট গুইল্ড এটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ নাকি প্রাগ ঐতিহাসিক যুগ? মার্চেন্ট গুইল্ড কোন যুগে গঠিত হয়? চিন্তনীয় কাজ, চিন্তনীয় কাজ, চিন্তনীয় কাজ। মার্চেন্ট গুইল্ড কোন যুগে গঠিত হয়? প্রাচীন, মধ্য, আধুনিক নাকি প্রাগ ঐতিহাসিক? প্রাচীন, মধ্য, আধুনিক, প্রাগ ঐতিহাসিক। এটা কি হবে? 26-এ 2 নম্বরটা, ওকে 26 শেষ। 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, প্রমিতকরণ মানসিক কাজ। ঠিক আছে, এখন 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর কি বলছে? যাবে মার্চেন্ট গুইল্ড কোন যুগে গঠিত হয়? মার্চেন্ট গুইল্ড কোন যুগে গঠিত হয়? 27 সি, আধুনিক যুগ। সজল, আধুনিক যুগ কিভাবে? আধুনিক যুগ কিভাবে? আধুনিক যুগ কিভাবে? মার্চেন্ট গুইল্ড কোন যুগে গঠিত হয়? কোন যুগে গঠিত হয়? 27 সি, 27 সি, 27 সি। যাদের আধুনিক যুগ বলেছে, আধুনিক যুগ হবে না। অ্যানসার কি হবে? অ্যানসার হবে মধ্যযুগ। অ্যানসার কি হবে? অ্যানসার হবে মধ্যযুগ। বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। মার্চেন্ট গুইল্ড কোন যুগে? কোন যুগে? বিভিন্ন বণিক সংঘ কোন যুগে গঠিত হয়? ভাইয়া আধুনিক যুগে যারা বলেছে, আধুনিক যুগ হবে না, আধুনিক যুগ হবে না। কি হবে? মধ্যযুগে হবে। কোন যুগে হবে ভাইয়া? মধ্যযুগ, মধ্যযুগ, মধ্যযুগ হবে। ভাইয়া রেকর্ড পাওয়া, ভাইয়া বুঝি নাই। পরবর্তী প্রশ্ন, ব্যবসার জীবন শক্তি কোনটি? ব্যবসার জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি। ব্যবসার জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি কোনটা? শ্রম, অধ্যবসায়, শব্দ নাকি মূলধন? কমন প্রশ্ন। ব্যবসার জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি। ব্যবসার জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি, যে কোনো জিজ্ঞেস করতে পারে। ব্যবসার জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি কি হবে? মূলধন হবে, মূলধন হবে। ব্যবসার জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি, জীবন শক্তি, মূলধন। জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি কি হবে ভাইয়া? মূলধন হবে, মূলধন হবে। জীবন শক্তি বলুক, প্রাণ শক্তি বলুক, বা আমাকে যেটাই বলুক। এর পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব হয় কখন? ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়, সূচনা হয় কখন? দ্বাদশ, ষোড়শ, অষ্টাদশ নাকি ঊনবিংশ? ইংল্যান্ডে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব, ক্যাপিটাল, ক্যাপিটাল, ওকে, ক্যাপিটাল, পুঁজি, মূলধন, যেটাই বলি না কেন। এখন শিল্প বিপ্লবের সূচনা হয় দ্বাদশ, ষোড়শ, অষ্টাদশ নাকি ঊনবিংশ? শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব অষ্টাদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। এরপরে ভাইয়া অষ্টাদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। যাদের অ্যান্সার সি নাম্বারটা, সি নাম্বারটা অষ্টাদশ শতাব্দী, তারা আমাকে বলেন সালটা কত? সালটা জিজ্ঞেস করে যে আমার কি, আমার শিল্প বিপ্লবের সালটা কত সাল? সালটা কত থেকে কত? গ নাম্বার, গ নাম্বার। এখন ভাই শিল্প বিপ্লব সালটা গুরুত্বপূর্ণ, সালটা গুরুত্বপূর্ণ। সাল থেকে ঢাবিতে প্রশ্ন হয়। শিল্প বিপ্লবের সালটা কত সাল? কত থেকে কত সাল? শিল্প বিপ্লবের সালটা কত থেকে কত? কত থেকে কত? শিল্প বিপ্লবের সালটা কত থেকে কত? শিল্প বিপ্লবের যে সাল, সালটা কত থেকে কত? না 30-এ যাওয়ার দরকার নাই, 30-এ যাওয়ার দরকার নাই, এত অ্যাডভান্স হওয়ার দরকার নাই, এত অ্যাডভান্স হওয়ার কোনো দরকার নাই। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লবের সালটা কত সাল? সালটা কত সাল? সালটা কত সাল? সালটা কত সাল? সালটা কত সাল হবে? 1750 থেকে 1850, 1750 থেকে 1850, 1750 থেকে 1850, 1750 থেকে 1850, 1750 থেকে 1850। এখন বলেন এই শিল্প বিপ্লবের যে সালটা, এটা কোন যুগ? এটা কোন যুগে কোন যুগে কি হয়? সংগঠিত হয় শিল্প বিপ্লবের সূচনা, বা এটা যে সংগঠিত হয়েছে না 1850 থেকে 1950, না 1750 থেকে 1850। এখন এটা কোন যুগে হয়? এটা কোন যুগে হয়? এটা কোন যুগে হয়? এটা কোন যুগে হয়? কোন যুগে হয়? 1750 থেকে 1850, 1750 থেকে 1850, 1750 থেকে 1850, অষ্টাদশ শতাব্দী। এখন কোন যুগ? কোন যুগ?
কোন যোগ কোন যোগ কোন যোগ? আধুনিক যোগ। আধুনিক যোগ। আধুনিক যোগ হবে নাকি মধ্যযুগ হবে নাকি প্রাচীন যোগ হবে? আধুনিক মধ্য নাকি প্রাচীন? আধুনিক মধ্য প্রাচীন কি হবে? আধুনিক যোগ হবে। কোন যোগ ভাইয়া? আধুনিক যোগ। কোন যোগ ভাইয়া? আধুনিক যুগে গঠিত হয়, আধুনিক যুগে সংগঠিত হয় 1750 থেকে 1850 অষ্টাদশ শতাব্দী। কখন কোথায় হয়? ইংল্যান্ডে বা ব্রিটেন, যেখানে হোক। আধুনিক 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 যোগ। ওকে না? এখন ব্যবসা সামাজিক উদ্দেশ্য কোনটা? সামাজিক উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো আমরা অনেক স্কিপ করে ফেলি, কিন্তু ভাইয়া উদ্দেশ্যগুলো আমাকে পড়তে হবে যে ভাইয়া অর্থনৈতিক উদ্দেশ্য কোনটা, সামাজিক উদ্দেশ্য কোনটা, রাষ্ট্রীয় উদ্দেশ্য কোনটা। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় উদ্দেশ্যগুলো পড়বেন। এখানের মধ্যে সামান্য কিছু কিন্তু প্যাচ লেগে যায়, প্যাচগুলো ভালো করে ক্লিয়ার করে যাইতে হবে, প্যাচগুলো ভালো করে ক্লিয়ার করে যাইতে হবে। এখন সামাজিক উদ্দেশ্য কোনটা? সামাজিক উদ্দেশ্য মুনাফা অর্জন করা, এরপরে মূলধন বিনিয়োগ করা, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নাকি শ্রম নিয়োগ করা। এখন ভাইয়া কি বলছে? সামাজিক উদ্দেশ্য। ওকে, সি নাম্বারটা ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা। ন্যায্য মূল্যে কি করা? পণ্য সরবরাহ করা। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা। মূলধন বিনিয়োগ করা। মূলধন বিনিয়োগ কোন ধরনের উদ্দেশ্য? সামাজিক, অর্থনৈতিক নাকি রাষ্ট্রীয়? সামাজিক, অর্থনৈতিক নাকি রাষ্ট্রীয়? মূলধন বিনিয়োগ কোন ধরনের উদ্দেশ্য? মূলধন বিনিয়োগ কোন ধরনের উদ্দেশ্য? হ্যাঁ, আধুনিক 1750 থেকে 1850। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে মূলধন বিনিয়োগ, মূলধন বিনিয়োগ কোন ধরনের উদ্দেশ্য? সামাজিক, অর্থনৈতিক নাকি রাষ্ট্রীয়? সামাজিক, অর্থনৈতিক নাকি রাষ্ট্রীয়? মূলধন বিনিয়োগ, মূলধন বিনিয়োগ কোন ধরনের উদ্দেশ্য বলেন? মূলধন বিনিয়োগ। এই যে ভাইয়া ঝামেলা লাগতেছে না? এই যে টপিকগুলো যেগুলো ঝামেলা লাগবে ভাইয়া অবশ্যই অবশ্যই ক্লিয়ার করে যাবেন, অবশ্যই অবশ্যই ক্লিয়ার করে যাবেন। অর্থনৈতিক, অর্থনৈতিক। সো অনেকে অর্থনৈতিক বলবো, অনেকে কনফিউজড হয়ে থাকবো যে আসলে কোনটা অ্যান্সার করব, কোনটা অ্যান্সার করব। তাহলে ভাই মূলধন বিনিয়োগ অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর দেশের মূলধন বৃদ্ধি করা, দেশের মূলধন বৃদ্ধি করা এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমার রাষ্ট্রীয় উদ্দেশ্য। দেশের মূলধন বৃদ্ধি করা রাষ্ট্রীয় উদ্দেশ্য, অর্থনৈতিক। ওকে না? এরপরে আচ্ছা 31 নম্বর প্রশ্ন, ব্যবসার আইনগত পরিবেশের উপাদান কোনটা? ব্যবসার আইনগত পরিবেশের উপাদান কোনটা? অর্থনৈতিক, ঠিক আছে। ব্যবসার আইনগত পরিবেশের উপাদান কোনটা? ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদান কোনটা? আইনগত পরিবেশ। এখন আইন আর রাজনীতির সাথে আমরা কি করে ফেলি? পেঁচাই ফেলি। আইনের সাথে রাজনীতির মধ্যে আমরা একটা প্যাঁচ লাগাই ফেলি। সো আমরা রাজনীতি তখন দিব যখন সরকারের কোনো আইন বলবে, সরকারের কোনো নীতি বলবে, তখন আমরা কি করব? যখন সরকারের কোনো আইন বলবে, সরকারের কোনো নীতি বলবে, তখন আমরা দিব রাজনীতিক। এছাড়া আমরা রাজনীতিক অ্যান্সার করতে পারবো না। আমার কাছে আইনগত পরিবেশ, তার মানে ভাইয়া শিল্প নীতি বলুক, বাণিজ্য নীতি বলুক, যেটাই বলুক, কিসের অন্তর্ভুক্ত? রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। নিচের কোন ব্যবসা পরিবেশের উপাদান নয়? ব্যবসা পরিবেশের উপাদান নয় কোনটা? কমন প্রশ্ন, আমরা ডিউতে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যে ব্যবসা পরিবেশের উপাদান নয় কোনটা, রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটা, অর্থনৈতিক পরিবেশের উপাদান কোনটা। 32 নাম্বার প্রশ্ন, 32 নাম্বার প্রশ্ন যে ভাইয়া আমাকে কি বলছে? নিচের কোনটি ব্যবসায় পরিবেশের উপাদান নয়? তাহলে ব্যবসায় পরিবেশ কয়টা আছে? 4টা, 5টা, 6টা যা আছে। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সার কি হবে? অর্থনৈতিক অবশ্যই, প্রযুক্তি অবশ্যই, মুদ্রাস্ফীতি অর্থনীতির অন্তর্ভুক্ত, তার মানে মনস্তাত্ত্বিক শক্তি ব্যবসা পরিবেশের অন্তর্ভুক্ত নয়। 32 কি হবে? সি নাম্বারটা। তার মানে ভাই মুদ্রাস্ফীতি শক্তি এরকম কোনো আমাদের ব্যবসা পরিবেশ নাই, ব্যবসা পরিবেশ নাই। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। এরপরে 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, কোন শর্ত সাপেক্ষে একজন অপ্রাপ্ত বয়স্ককে ফার্মের অংশীদার করা যায়? একজন অপ্রাপ্ত বয়স্ককে আমরা ফার্মের অংশীদার করতে পারবো কোন শর্ত সাপেক্ষে? কোন শর্ত সাপেক্ষে? অপ্রাপ্ত বয়স্ক মানে নাবালক, 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 নাবালক। এখন আসেন, নাবালক থেকে একটা প্রশ্ন দিব, সবাই একটু সুন্দর করে আমরা ভুল করে ফেলবো। নাবালক থেকে আমরা একটা প্রশ্ন দিব, সবাই আমরা একসাথে সেটা ভুল করব। তাহলে একজন অপ্রাপ্ত বয়স্ক, ভাইয়া অপ্রাপ্ত বয়স্ক মানে কে? নাবালক। কে ভাইয়া? না বালক, নাবালক। এখন নাবালক কোন শর্ত সাপেক্ষে অংশীদার বানানো যায়? মুনাফা প্রদান শর্তে। ভালো করে জানি যে ভাইয়া মুনাফা প্রদান শর্তে নাবালককে অংশীদার করানো যায়। 33-এর কি সুনাম বলে, কি বলে এগুলা? বি নাম্বার কে বলে? বি নাম্বার দায় গ্রহণ সত্য হবে না, মুনাফা প্রদান শর্তে, মুনাফা প্রদান শর্তে, মুনাফা প্রদান শর্তে, মুনাফা প্রদান শর্তে। এখন ভাইয়া প্রশ্ন সেটা হচ্ছে ভাই নাবালক চুক্তি করতে পারে না, কত ধারায় বলা আছে চুক্তি করতে পারে না। আহা আহা, নাবালক চুক্তি করতে পারে না। নাবালক চুক্তি করতে পারে না, অংশীদার আইনে কত ধারায় বলা আছে?
প্রশ্ন হচ্ছে ভাই নাবালক চুক্তি করতে পারে না, পারে না কত ধারায় বলা আছে? নাবালক চুক্তি করতে পারে না। অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? নাবালক চুক্তি করতে পারে না, অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? ওকে 11 ধারা। এই যে অনেকে আমরা যে ভুলটা করবো, কেউ বলবো 11, কেউ বলবো 30, কেউ বলবো 11, কেউ 28 ধারা। যারা বলছেন 28 ধারা কোনো কিছু নাই এখানে। এটা কি 11 হবে নাকি 30 হবে? 11 হবে নাকি 30 হবে? 11 হবে নাকি 30 হবে? 31, 31 না। যারা 30 বলতেছে ভাইয়া 30 হবে না, 30 হবে না। নাবালক সম্পৃক্ত আইন হচ্ছে 30, কিন্তু নাবালক চুক্তি করতে পারবে না, ধারা হচ্ছে 11। নাবালক চুক্তি করতে পারবে না, ধারা হচ্ছে 11। এই যে যারা 30 বলতেছে, যারা 30 বলছি, এই 30টা আমাদের অ্যান্সার হবে না। এই 30 এটা আমার অ্যান্সার হবে না। অ্যান্সার কত পার্সেন্ট হবে? অ্যান্সার 100% হবে 11 ধারা। যে ভাই নাবালক চুক্তি করতে পারে না, 11 ধারা। নাবালক সম্পৃক্ত আইন 30 ধারা, নাবালক সম্পৃক্ত আইন 30 ধারা, নাবালক চুক্তি করতে পারে না 11 ধারা, 11 ধারা। এখন পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? ব্যবসা সবচেয়ে অর্থ, পরিবেশ, নীতি নাকি লক্ষ্য? নাবালক চুক্তি করতে পারে না। আচ্ছা এটা তো শেষ। পরবর্তী প্রশ্ন, ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আর দরজা লাগে এটা খানা বাইরে যায়। ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? কি হবে ভাইয়া? এই যে ঝামেলা লাগাচ্ছে, অনেকে বলবো অর্থ, অনেকে বলবো পরিবেশ। তো পরিবেশ যদি না থাকে আপনার অর্থ দিয়ে কি লাভ? পরিবেশ, পরিবেশের অন্তর্ভুক্ত একটা উপাদান কি? একটা উপাদান হচ্ছে অর্থনৈতিক। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ। অর্থ যারা বলবো, অর্থ যারা বলবো কারোর অ্যান্সারই হবে না। অর্থ, মূলধন, জীবন শক্তি, প্রাণ শক্তি, চালিকা শক্তি। চালিকা চলবে কার মাধ্যমে? পরিবেশের মাধ্যমে। আর পরিবেশের একটা উপাদান কে? অর্থনীতি। পরিবেশের একটা উপাদানকে অর্থনীতি। তাহলে ভাই এটার অ্যান্সার এ নাম্বার। যারা বলতেছে ভাইয়া এই অ্যান্সার গুলো হবে না, এ নাম্বার হবে না। ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশ। আর পরিবেশের একটা উপাদান হচ্ছে অর্থ। মানে কি? অর্থনৈতিক পরিবেশ। বুঝতে হবে ভালো করে। এই কনফিউশন, এই যে ইজি প্রশ্নগুলো, এই যে এ নাম্বার দিয়ে আসবেন, বাকিরা বি নাম্বার দিয়ে আসবে। শেষ। আপনি জানা প্রশ্ন ভুল করে চলে আসতেন, আপনার মেরিট লিস্ট অনেক পিছনে চলে যাবে। না ভাইয়া, যারা এ নাম্বার এখনো বলতেছে, অ্যান্সার এ নাম্বার না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশ। পরিবেশ না থাকলে আমি কোত্থেকে অর্থটা সংগ্রহ করবো? কার থেকে? অর্থনৈতিক পরিবেশ থেকে। বুঝতে হবে ভালো করে। 35 নম্বর প্রশ্ন, এই যে এখন অ্যান্সার করেন যে নাবালক ভাই, তার মানে নাবালক সম্পৃক্ত আইন বলছে, আর নাবালক চুক্তি করতে পারে না, আলাদা বিষয়। নাবালক চুক্তি করতে পারে না, আর নাবালক সম্পৃক্ত আইন কোনটা? তাহলে ভাইয়া নাবালক সম্পর্কে বলছে কত ধারায়? ভাইয়া ভালো করে জানি যে ভাইয়া নাবালক সম্পর্কে আমাকে বলছে কত ধারায়? ভাইয়া নাবালক সম্পর্কে আমাকে বলছে 30 ধারা, 30 ধারা, ভালো করে জানি। এখন অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে অংশীদারগণ তাদের ফার্মকে প্রদত্ত ঋণের উপর কত হারে সুদ পাবে? অংশীদারগণ তাদের ফার্মকে প্রদত্ত ঋণের উপর কত হারে সুদ পাবে? উল্লেখ না থাকলে অংশীদারগণ তাদের ফার্মকে প্রদত্ত ঋণের উপর কত হারে সুদ পাবে? ওকে খ নাম্বার, 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 খ নাম্বার। ওকে 65 নাম্বার, ডি নাম্বার। ইজি প্রশ্ন, এগুলা দেখা লাগবে না, এগুলা বাদ। এখন আসেন, অংশীদারের লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে সুনাম ব্যবহার অনুমতি দেয় কে? তাহলে অংশীদারদের যে প্রকারভেদ, 8 প্রকারের অংশীদার প্লাস তাদের বিভিন্ন বৈশিষ্ট্য। 8 প্রকারের অংশীদার, তাদের বৈশিষ্ট্য। এখান থেকে আমরা প্রশ্ন পাবো, কে মূলধন দেয়, কে মূলধন দেয় না, কে সুদ পায়, কে সুদ পায় না, কে লভ্যাংশ পায়, কে লভ্যাংশ পায় না, ইত্যাদি বিষয় ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। অর্থ দেয়া না, অর্থ দেয়া না। ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরিবেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরিবেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরিবেশ। এখন কোন ধরনের অংশীদার? এটা কি হবে? সুনামের বিনিময়ে ব্যবহার অনুমতি। তার মানে এটা ভাইয়া এটাকে নামমাত্র অংশীদার হবে। এটা কি হবে ভাইয়া? নামমাত্র অংশীদার হবে। নামমাত্র অংশীদার। 37 কি হবে? বি নাম্বারটা হবে নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার। ঘ নাম্বারটা কিভাবে হয়? আপাত দৃষ্টিতে হবে না তো। আপাত দৃষ্টিতে মানে কি? আপাত দৃষ্টিতে মানে কি? সে একজন ঋণদাতার মতো। নামমাত্র অংশীদার। এখন অংশীদারি আইনের কত ধারায় অংশীদারি ব্যবসা নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। নিবন্ধন পদ্ধতি 57, 60, 58 নাকি 69? 57, 60, 58, 69। নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে অংশীদারি আইনের কত ধারায়? তাহলে এটা কি হবে? এটা হবে ভাইয়া নামমাত্র অংশীদার। আর কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলছে? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলছে কত ধারা?
নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে কত ধারা? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে অংশীদারি আইনের কত ধারায়? 58 ধারা, 58 ধারা, 58 ধারা। তাহলে এই ধারাগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 58 ধারা, 58 ধারা, যে অংশীদারি আইনের নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে 58 ধারা। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। আচ্ছা, নিচের কোন অংশীদার একজন ঋণ দাতার মতো? ঋণ দাতার মতো মানে সে ঋণদাতা কিভাবে ভাইয়া? সে ঋণদাতা, সে অংশীদার ছিল, তার মূলধনও ব্যবসায় ছিল, সে অবসর গ্রহণ করছে কিন্তু সে তার মূলধনটা উত্তোলন করে নাই, ব্যবসায় রেখে দিছে। তাহলে তাকে আমরা কি বলবো? ঋণদাতার মতো বলবো। এখন ঋণদাতার মতো কে? নামমাত্র হবে? নামমাত্র তো সুনাম ব্যবহারের অনুমতি দেয়। সীমিত অংশীদার, তার দায় থাকে সীমিত। কর্মী অংশীদার, সে মূলধন দিবে না, সে শুধুমাত্র কাজ করবে। কিন্তু আপাত দৃষ্টিতে মানে কি? আপাত দৃষ্টি মানে মূলধন উত্তোলন করবে না, মূলধন উত্তোলন করবে না, ব্যবসায় রেখে দিবে। এখন অংশীদারি কারবারের কার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক? নিবন্ধন বাধ্যতামূলক কার ক্ষেত্রে? গ নাম্বার 40 নাম্বার প্রশ্ন। নিবন্ধন বাধ্যতামূলক কার ক্ষেত্রে? নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে কার ক্ষেত্রে? নিবন্ধন বাধ্যতামূলক অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন বাধ্যতামূলক কার ক্ষেত্রে ভাইয়া? কার ক্ষেত্রে ভাইয়া? কার ক্ষেত্রে? যে এখানে সীমিত, এই যে ভাই সীমিত মানে সীমিত অংশীদার যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? নিবন্ধন করতে হবে। এছাড়া আমাদের নিবন্ধন কি? নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ঐচ্ছিক অংশীদারি সম্পর্কে বলা হয়েছে কত ধারা? ঐচ্ছিকের ধারা কত? একটু অ্যান্সার করেন। ঐচ্ছিক অংশীদারি, ঐচ্ছিক মানে উদ্দেশ্যের ভিত্তিতে আমরা যেটা ভাগ করছি, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে নির্দিষ্ট। এখন ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ধারা কত? ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ধারা কত? এই প্রশ্নটা অনেকবার আসছে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ধারা কত? 1 ধারা, 2 ধারা, 3 ধারা নাকি 4 ধারা? 1 2 3 4 কত হবে? 1 2 3 4। ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ধারা কত? ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ধারা কত? 7 ধারা, 7 ধারা। ওকে, ভালো করে মাথায় রাখবেন যে ভাই ঐচ্ছিক অংশীদারির ধারা হচ্ছে 7, নির্দিষ্ট অংশীদারির ধারা হচ্ছে 8। আর অংশীদারি আমার নিবন্ধন বাধ্যতামূলক কার ক্ষেত্রে? যাদের দায় থাকবে সীমিত। আর 8 প্রকারের অংশীদার, তাদের বৈশিষ্ট্য ভালো করে পড়বো, ভালো করে পড়বো। 7 ধারা, 7 ধারা। 40টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে? সব মোটামুটি কতক্ষণ হয়েছে? প্রায় 1 ঘন্টার মতো হয়ে আসছে। 1 ঘন্টা, আলহামদুলিল্লাহ 40টা প্রশ্ন আমাদের শেষ। সবার ক্লিয়ার হয়েছে কিনা? শুধুমাত্র 40টা না, 40টার বাহিরে আমি আর অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছি যে এই টপিকের রিলেটেড আরো যে প্রশ্নগুলো আপনাকে দিতে পারে। সো অনেকে কিছু কিছু প্রশ্ন আমরা অ্যান্সার ভুল করছি। সো ভুল থেকে শিক্ষা নিতে হবে, ওই টপিকগুলো ভালো করে ফোকাস করতে হবে। সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা? সো আমাদের আরো প্রায় 45 মিনিটের মতো ক্লাস করতে হবে। তো সবাই A to Z শেষ পর্যন্ত থাকবো, ভালো করে ক্লিয়ার করে যাবো অবশ্যই। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সো মোটামুটি একটা রিভিশন হয়ে যাচ্ছে এখানে, একটা রিভিশন এখানে হয়ে যাচ্ছে। আমাদের আরো প্রায় 30টার মতো প্রশ্ন আছে। তো 30টা প্রশ্ন সর্বোচ্চ আমরা যদি 40 মিনিট সময় নিই, 40 থেকে 45 মিনিট আমাদের হাতে লাগবে। সো ভালোভাবে বুঝবো, ভালোভাবে ক্লিয়ার করব। পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন। সংগঠনের নামের আগে কি লিখতে হয়? অংশীদারি সংগঠনের নামের আগে, অংশীদারি সংগঠনের নামের আগে কি লিখতে হয়? ব্রাদার্স, মেসার্স, লিমিটেড এবং কুং নাকি কোনোটি নয়? অংশীদারি ব্যবসার নামের আগে জিজ্ঞেস করে, প্রশ্ন এটা জিজ্ঞেস করে নামের আগে লিখতে হয়। নামের আগে লিখতে হয় কোনটা? সো দ্রুত অ্যান্সার করে ফেলবো ভাই। প্রশ্ন দেখবো অ্যান্সার করবো, প্রশ্ন দেখবো অ্যান্সার করবো। তাহলে ভাই নামের আগে লিখতে হয় ব্রাদার্স, মেসার্স, লিমিটেড, কুং নাই কোনোটি নয়। তাহলে আমরা ভালো করে জানি অংশীদারি ব্যবসার নামের আগে লিখতে হয় মেসার্স, শেষে থাকতে পারে ব্রাদার্স অথবা কুং, শেষে থাকতে পারে ব্রাদার্স অথবা কুং। তাহলে ভাইয়া অংশীদারি নামের আগে লিখতে হয় ব্রাদার্স, না ব্রাদার্স না, কি হয়? মেসার্স লিখতে হয়। আর শেষে বলতে হয় ব্রাদার্স অথবা কুং, ব্রাদার্স অথবা কুং। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, মেসার্স মেসার্স মেসার্স। পরবর্তী প্রশ্ন, অংশীদারি ব্যবসা নিবন্ধন না করার পরিণাম। তারপরে নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলছে 58 এর 1 ধারা। এখন নিবন্ধন না করার পরিণাম, আপনি নিবন্ধন করেন নাই, তাহলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হইতে পারেন? আপনি 100 টাকার বিরুদ্ধে মামলা করতে পারবেন না, আপনি এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। এখন এটা কত ধারা? কত ধারা? আহা, নতুন একটা প্যারা।
69 ধারা 69 ধারা 69 ধারা 69 ধারা 69 ধারা 69 ধারা ওকে না 69 ধারা 69 ধারা শেষ 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 শেষ। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন ব্যাংকিং অংশ হ্যাঁ এটা ইজি প্রশ্ন। সর্বাধিক কতজন সদস্য লাগে দিয়ে ফেলে পরীক্ষার মধ্যে দিয়ে ফেলে যে ভাইয়া ব্যাংকিং ক্ষেত্রে কতজন সদস্য লাগবে, ব্যাংকিং ক্ষেত্রে কতজন সদস্য লাগবে 2 জন 20 জন 10 জন 50 জন। ভালো করে জানি সাধারণের ক্ষেত্রে 20 জন, ব্যাংকিং ক্ষেত্রে কতজন, ব্যাংকিং ক্ষেত্রে 10 জন। ব্যাংকিং ক্ষেত্রে কতজন ভাইয়া, ভাইয়া ব্যাংকিং ক্ষেত্রে 10 জন। তেমন একটা অ্যান্সার করার দরকার নাই, ইজি প্রশ্ন পারবো। জেড তত্ত্বের প্রতিষ্ঠা করেন কে, জেড তত্ত্ব অনেকবার জিজ্ঞেস করছে যে জেড তত্ত্বের প্রতিষ্ঠাতাকে, জেড তত্ত্বের প্রতিষ্ঠাতাকে 43 10 জন 10 জন 10 জন 10 জন। এখন 44 নম্বর প্রশ্ন জেড তত্ত্বের প্রতিষ্ঠাতাকে, জেড তত্ত্বের প্রতিষ্ঠাতাকে ওকে 44 এর কত ভাইয়া সি নাম্বারটা উইলিয়াম জি ওচি, উইলিয়াম জি ওচি, উইলিয়াম জি ওচি। ওকে ভাইয়া ব্যাংকিং ক্ষেত্রে কতজন ভাইয়া 10 জন, সাধারণ ক্ষেত্রে 20 জন, সর্বনিম্ন 2 জন করে। জেড তত্ত্বের জনকে, জেড তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম জি ওচি, উইলিয়াম জি ওচি। সি নাম্বার সি নাম্বার সি নাম্বার ওকে না উইলিয়াম জি ওচি, উইলিয়াম জি ওচি, উইলিয়াম জি ওচি। পরবর্তী প্রশ্ন 45 নম্বর প্রশ্ন নির্দেশনাকে হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে গণ্য করেছেন। এখন ভাইয়া নির্দেশনাকে হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে গণ্য করছেন কে? আনকমন লাগতে পারে, আনকমন প্রশ্ন না, কমন প্রশ্ন, আনকমন না কমন একটা প্রশ্ন যে নির্দেশনাকে, নির্দেশনাকে হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি ভাইয়া, মানে কি প্রশাসনের হৃৎপিণ্ড। নির্দেশনা কি বলা হয়, নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়। এটা গণ্য করছেন কে ভাইয়া, গণ্য করছে কে, গণ্য করছে কে? 44। আচ্ছা আমরা এখন 44 45 অ্যান্সার করি। 45 নাকি এটা? আচ্ছা 44 হ্যাঁ 45 নম্বর প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন এ নাম্বার মার্শালি ডিমক, মার্শালি ডিমক। সো ভাইয়া ইংরেজিতে বলছে, নার্ভাস হওয়া যাবে না, ইংরেজিতে বলছে দেখে নার্ভাস হওয়া যাবে না যে ভাইয়া এটা আবার কোন জায়গা থেকে দিছে, এটা আবার কোন জায়গা থেকে আসছে, নার্ভাস হওয়া যাবে না। হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, প্রশাসনের কি বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। নির্দেশনা কি বলা হয়, প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়। এই লাইনটা থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে অথবা আপনাকে বলতে পারে এই উক্তিটি কার, এটা কার, মার্শালি ডিমক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 1 মাসের মধ্যে দোকান বিক্রি করতে হবে, মালিকের এই নির্দেশনাকে আমরা কি বলবো, আদর্শ পদ্ধতি, পরামর্শমূলক, স্বৈরাচারী নাকি অংশীদারিত্বমূলক পদ্ধতি? এটা 48 না 46 নম্বর প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন 1 মাসের মধ্যে দোকান বিক্রি করতে হবে, তার মানে 1 মাসের মধ্যে আমি যদি না পারি তার মানে আমার উপর অনেক একটা কি যাবে, ঝড় যাবে। তার মানে এটা কোন ধরনের নেতৃত্ব, এটা হচ্ছে স্বৈরাচারী নেতৃত্ব। এটা কি পদ্ধতি, স্বৈরাচারী পদ্ধতি, স্বৈরাচারী পদ্ধতি। জোর করে কি করে নেয়া, কাজ আদায় করে নেয়া, জোর করে কাজ আদায় করে নেয়া। ব্যবসার ভূষণ বলা হয় কোনটিকে, ব্যবসার ভূষণ বলা হয় কোনটিকে, ব্যবসায়ের ভূষণ বলা হয় কোনটিকে, ব্যবসায়ের ভূষণ। রাজশাহীর মধ্যে দিয়ে দিবে ব্যবসার ভূষণ বা ব্যবসার অলংকার, ভূষণ বা অলংকার বলা হয় কোনটিকে, ব্যবসার ভূষণ বা অলংকার বলা হয় কোনটিকে? মূলধন, সুনাম, মুনাফা নাকি বিজ্ঞাপন, মূলধন, সুনাম, মুনাফা নাকি বিজ্ঞাপন? তাহলে ভাইয়া ভূষণ, অথবা রাজশাহীতে যেটা আমাদেরকে জিজ্ঞেস করছে যে অলংকার বলা হয় কোনটিকে, অলংকার বলা হয় কোনটিকে? পরবর্তী প্রশ্ন সুনাম, 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 সুনাম। ওকে তাহলে ভাইয়া এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সুনাম। ফলোয়ার বাড়ে না কেন, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সুনাম, সুনাম, সুনাম। ওকে ডান ডান ডান। পরবর্তী প্রশ্ন ওকে ভাইয়া এটা কত হবে, সুনাম হবে, সুনাম হবে। তাহলে ছোট ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ উপাদান, চালিকা শক্তি, মূল শক্তি, ভূষণ ইত্যাদি বিষয় একটু দেখে যাবেন, প্রশ্ন পাবেন। ভূষণ দেখো দায়ী দায়িত্ব বিবেচনায় কোন ব্যবসাটি পছন্দনীয়, কোন ব্যবসা পছন্দনীয়, এক মালিকানা, অংশীদারি। জিএসটি 24-25 এর প্রশ্ন। ওকে আপন যেটা 24-25 রাজশাহী তো 2-3 বার আসছে, সেম প্রশ্ন রিপিটেড হয়। এর জন্য প্রশ্ন ব্যাংক শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব সে বিশ্ববিদ্যালয়ের না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন ব্যাংক বিগত 10 সাল খুব ভালো করে পড়ে যাইতে হবে। ইজিলি ওইখান থেকে 30 থেকে 40% প্রশ্ন ইজিলি কমন চলে আসবে। এখন ভাইয়া দায়ী দায়িত্ব বিবেচনা কোন ব্যবসা সবচেয়ে বেশি পছন্দনীয়, পেঁচাই ফেলবো আমরা। এক মালিকানা বলবো নাকি কোম্পানি বলবো, এক মালিকানা বলবো নাকি কোম্পানি বলবো বলেন? দায়ী দায়িত্ব বিবেচনায় পছন্দনীয় কোনটা, অপছন্দনীয় কোনটা। এরপরে মূলধন সংগ্রহের দিকে কোনটা পছন্দনীয়, কোনটা অপছন্দনীয়। গঠনগত দিক থেকে সবগুলো জিজ্ঞেস করব। আচ্ছা এত কিছু লেখা লাগবে না, এক মালিকানা মানে এক, এক মালিকানা মানে এক,
কোম্পানি মানে 2। প্রশ্ন আরো 2-3টা জিজ্ঞেস করবো, সবগুলো অ্যান্সার দেন। এখন এটা অ্যান্সার কত হবে? দায় দায়িত্ব বিবেচনায় পছন্দনীয় কোনটা? দায় দায়িত্ব বিবেচনায় পছন্দনীয় কোনটা? এক মালিকানা যারা বলে, এক মালিকানা যারা বলে মালিক একা, পুরো দায়কার, পুরো যদি দায়ী হয় পুরো দায়কার মালিকের, পুরো দায়িত্বকার, পুরো দায়িত্ব মালিকের, তাহলে আমি কোন দুঃখ আমি এক মালিকানাকে চুজ করব? এতবার পড়াইছি, বেঁচে এতবার পড়েছি, তারপরে বলে এক মালিকানা, তারপরে বলে এক মালিকানা। দায় দায়িত্ব বিবেচনা, মালিকের দায় কি? মালিকের দায় অসীম। এক মালিকানাতে মালিকের দায় অসীম, কোম্পানির দায় কি? সসীম। তার মানে আমি পছন্দ করব কোনটা? পছন্দ করব কোম্পানি, পছন্দ করব কোম্পানি। ইজি প্রশ্ন, ভুল করিয়েন না, ইজি প্রশ্ন, বারবার বলেছি ভুল করিয়েন না, ভুল করিয়েন না। এখন দায় দায়িত্ব বলছে, এখন আমাকে বলেন গঠনগত দিক থেকে পছন্দনীয় কোনটা? গঠনগত দিক থেকে পছন্দনীয় কোনটা? গঠনগত, এক পছন্দ করবেন নাকি 2 পছন্দ করবেন? জাস্ট 1-2 বললে হবে, এত কিছু লেখার দরকার নাই। ভাইয়া গঠনগত দিক থেকে পছন্দনীয় কোনটা? 1 পছন্দ নাকি 2 পছন্দ? ওকে, এর আগেরটা হবে ভাইয়া 2 নাম্বারটা, কোম্পানি, দায় দায়িত্ব বিবেচনা। এখন গঠনগত দিক বিবেচনা 1 নাকি 2? গঠনগত দিক বিবেচনায় 1 নাকি 2? গঠনগত দিক বিবেচনা আমি 1 পছন্দ করব নাকি 2 কে পছন্দ করব? গঠনগত দিক, যেখানে ইচ্ছা ইজিলি ব্যবসা হয়ে যাবে, বসবো ব্যবসা হয়ে গেছে। ওকে ভাই, গঠনগত দিক বিবেচনা করলে আমরা কাকে বলবো? গঠনগত হলে, গঠনগত বললে আমরা অ্যান্সার করবো এক মালিকানা, কারণ এখানে আমার তেমন কোনো ঝামেলা নাই, আমি জাস্ট বসবো, আমি একটা হাড়ি পাতিল একটা ব্যান গাড়ি নিয়ে বসবো, আমার ব্যবসা শুরু হয়ে গেছে। তাহলে গঠনগত দিক বিবেচনায় এক মালিকানা, গঠনগত বলে এক মালিকানা। এখন আসেন মূলধন সংগ্রহের বিবেচনায়, মূলধন সংগ্রহ, মূলধন সংগ্রহ বিবেচনায় 1 চুজ করবো নাকি 2 চুজ করবো? 1 কে চুজ করবো নাকি 2 কে চুজ করবো? মূলধন সংগ্রহের বিবেচনায় 1 নাম্বার নাকি 2 নাম্বার? মূলধন সংগ্রহ 1 নাকি 2? গঠনগত বললে এক মালিকানা। এখন পরবর্তী প্রশ্ন, মূলধন সংগ্রহের বিবেচনায় 1 হবে নাকি 2 হবে? মূলধন সংগ্রহের বিবেচনায় 1 নাকি 2? মূলধন সংগ্রহ 1 নাকি 2? 1 নাকি 2? মূলধন সংগ্রহের বিবেচনায়, মূলধন সংগ্রহের বিবেচনায় 1 কে অ্যান্সার করব নাকি 2 কে অ্যান্সার করব? ওকে, মূলধন সংগ্রহের বিবেচনায়। তার মানে অধিক মূলধন কোথায়? বাজারে শেয়ার বিক্রি করে কারা? কোম্পানি। তার মানে মূলধন অধিক কোথায়? মূলধন অধিক হচ্ছে ভাইয়া কোম্পানিতে। আর এখানে মালিকের মূলধন কি থাকে? সীমিত থাকে, মালিকের মূলধন সীমিত থাকে। তাহলে এই যে 3টা প্যাচ, এই 3টা প্যাচ ভালো করে ক্লিয়ার করতে হবে, ভালো করে ক্লিয়ার করতে হবে। গঠনগত, দায় দায়িত্ব, মূলধন, গঠনগত, দায় দায়িত্ব, মূলধন, সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে ভাইয়া 3টা, জাস্ট এর 2টা অপশনের মধ্যে আমরা ভেজা লাগাই ফেলবো, ভেজা লাগানো যাবে না ভাইয়া। দায় দায়িত্ব, দায় অসীমকার এক মালিকানা, তার মানে এটা আমি পছন্দ করবো না, আমি কোম্পানি পছন্দ করবো। গঠন সহজকার এক মালিকানা, আমি এটাকে পছন্দ করবো। এটার মধ্যে দুনিয়ার ঝামেলা, স্মারক লিপি করো, ফর্মেল করো, নিবন্ধন পত্র, এত সময় নাই। মূলধন সংগ্রহ, এখানে আবার সদস্য কিন্তু বেশি, আর তারা আবার বাজারে শেয়ার বিক্রি করতে পারে, মানে মূলধন বেশি কার? কোম্পানির। সবার ক্লিয়ার হয়েছে কিনা? এই ভেজালগুলো পরীক্ষার মধ্যে করে ফেলবেন, পরীক্ষার মধ্যে করে ফেলবেন। এক মালিকানা করবেন নাকি অংশীদারি করবেন? এখন আপনার পাশের ব্যক্তি এক মালিকানা অ্যান্সার করছে, এখন আপনি মনে মনে চিন্তা করছেন যে অ্যান্সার হবে কোম্পানি, কিন্তু পাশের ওর থেকে দেখছেন ও এক মালিকানা অ্যান্সার করছে, আপনিও কি করবেন? আপনি ওর মতো এক মালিকানা অ্যান্সার করে দিবেন। তো এরকম করতে গেলে শেষ, এরকম করতে গেলে শেষ। তো নিজের উপর 100% কনফিডেন্স রাখতে হবে যে ভাই আমি এটা অবশ্যই পারবো, বা যেটা চিন্তা করছি ওইটাই রাইট অ্যান্সার। এখন আসেন, পণ্যের চাহিদা নির্ধারণ করে কোন পরিবেশ? পণ্যের চাহিদা নির্ধারণ করে কোন পরিবেশ? পণ্যের চাহিদা, ওকে ক্লিয়ার ভাইয়া। পণ্যের চাহিদা নির্ধারণ করে কোন পরিবেশ? পণ্যের চাহিদা, মানে চাহিদা করবে কারা? বা চাহিদা করবে জনগণ। চাহিদা করবে কারা? ভাই চাহিদা করবে জনগণ, বা চাহিদা করবে ভাইয়া ভোক্তারা। চাহিদা করবে জনগণ বা ভোক্তারা। তাহলে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটা? প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক নাকি অর্থনৈতিক? প্রাকৃতিক, রাজনৈতিক। ওকে, এটা কি হবে? পণ্যের চাহিদা নির্ধারণ করে কোন? প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। কি হবে, কি হবে, কি হবে? দায়ের ক্ষেত্রে কোনটা হবে? দায়ের ক্ষেত্রে কোনটা হবে? দায় অসীম কার? এক মালিকানা। তাহলে আমি পছন্দ করবো কাকে? পছন্দ করবো কোম্পানিকে। এখন আমার প্রশ্নের মধ্যে কি পছন্দনীয় বলছে নাকি অপছন্দনীয় বলছে, এটাও খেয়াল করতে হবে। আহা, আবারও সেম সমস্যা।
ওকে ওকে, আকার অর্থনৈতিক ওকে, ব্যবসার আকার নির্ধারণ করবে। তাহলে এখানে দুইটা প্রশ্ন, চাহিদা নির্ধারণ করবে কে, আকার নির্ধারণ করবে। আকার হবে অর্থনৈতিক, চাহিদা হবে সামাজিক। মূলধন সংগ্রহের দিক থেকে এই যে কম পছন্দনীয়, এখন বলেন কম পছন্দনীয় ব্যবসা কোনটা? অপশন এখানে সবগুলো ভুল। অপশন কি এক মালিকানা নাকি কোম্পানি? এটা বলেন, এটা বলেন। মূলধন সংগ্রহের দিক বিবেচনায় সবচেয়ে কম পছন্দনীয় কোনটা? মূলধন সংগ্রহের দিক বিবেচনায় সবচেয়ে কম পছন্দনীয় কোনটা? অপশন এগুলা না, অপশন এক মালিকানা নাকি কোম্পানি। অপশন এক মালিকানা নাকি কোম্পানি। 50 নম্বর প্রশ্ন, মূলধন সংগ্রহের দিক বিবেচনায় সবচেয়ে কম পছন্দনীয় কোনটা? সবচেয়ে কম পছন্দনীয় কোনটা হবে? এক মালিকানা নাকি কোম্পানি? এক মালিকানা নাকি কোম্পানি? এক মালিকানা নাকি কোম্পানি? এক মালিকানা নাকি কোম্পানি? কোনটা হবে? এক মালিকানা, এক মালিকানা। এই যে ভাইয়া, কম পছন্দনীয়, বেশি পছন্দনীয়, পছন্দনীয়, অপছন্দনীয়, শব্দগুলো খেয়াল করতে হবে, শব্দগুলো খেয়াল করতে হবে। তাহলে এটা অ্যান্সার কত ভাইয়া? এটা অ্যান্সার এক মালিকানা হবে, এক মালিকানা। কম পছন্দনীয়, এক মালিকের একার পক্ষে এত কিছু সম্ভব না, মালিকের একার পক্ষে এত কিছু ভাই সম্ভব না। 51 নম্বর প্রশ্ন, প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওকে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকে পড়ছি, অনেকে পড়ি নাই, পড়লে অনেকে ভুলে গেছে। এখন বলেন ভাইয়া, কত ধারা অনুযায়ী প্রাইভেট পাবলিকে রূপান্তর হইতে পারে? কত ধারা অনুযায়ী প্রাইভেট পাবলিকে রূপান্তর হইতে পারে বলেন। ওকে, এক মালিকানা, ঠিক আছে। এখন আসেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত ধারা অনুযায়ী প্রাইভেট পাবলিকে রূপান্তর হইতে পারে? প্রাইভেট পাবলিকে রূপান্তর হইতে পারে কত ধারা? কত ধারা বলেন, 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 কত ধারা? কত ধারা? কত হবে, কত হবে, কত হবে? 232, 148, 371 নাকি 231? বলেন। প্রাইভেট পাবলিকে, এই যে ভাইয়া, সংখ্যা দুইটা কিন্তু একই, সংখ্যা দুইটা কিন্তু একই। একটা বলছে ভাইয়া প্রাইভেট, আরেকটা বলছে ভাইয়া পাবলিক, আরেকটা বলছে পাবলিক, আরেকটা বলছে প্রাইভেট। কোনটা অ্যান্সার করব? 231, 231। এই যে ভেজাল কোথায় ভাই? একটা 32, একটা 31, একটা 32, একটা 31। প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তর হওয়ার জন্য কত ধারা? 231 ধারা। পাবলিক থেকে প্রাইভেটে রূপান্তরের জন্য কত ধারা? 232 ধারা। ভুল করা যাবে না ভাইয়া, দেখতে মনে হয়েছে। অ্যান্সার কত? 231 ধারা, 231 ধারা। এই যে হামিদুর রহমান, 100% ভুল, 100% ভুল। আগের একটা স্ক্রিনশট পাইছিলাম, তো স্ক্রিনশটের মধ্যে তোমার স্ক্রিনশটটা ছিল যেটা বিগত সালের, যে ভাইয়া 100% কনফিডেন্স নিয়ে 200% কনফিডেন্স আমরা কি করছি? ভুল করছি। প্রাইভেট প্রাইভেট থেকে পাবলিক, পাবলিক থেকে প্রাইভেটে হচ্ছে 232, প্রাইভেট থেকে পাবলিক হচ্ছে 231। উল্টা করা যাবে না, উল্টা করা যাবে না। এখন এই যে ধারাটা, প্রাইভেট থেকে পাবলিক, প্রাইভেট পাবলিক থেকে প্রাইভেট, কোন ধারায় বলছে? স্মারকলিপির, স্মারকলিপির ধারা, স্মারকলিপির কোন ধারায় বলছে? স্মারকলিপির কোন ধারায় পাবলিক থেকে প্রাইভেট, প্রাইভেট থেকে পাবলিকের যাওয়ার কথাটা উল্লেখ আছে? স্মারকলিপির কোন ধারায়? স্মারকলিপির কোন ধারা? ধারা কয়টা? 6টা। ধারা কয়টা? দায়, ঠিকানা, মূলধন, সম্মতি, অনেকগুলো আছে। এখন কোন ধারার মধ্যে এই কথাটা উল্লেখ আছে যে প্রাইভেট পাবলিক হইতে পারবে, আর পাবলিক আবার প্রাইভেট হইতে পারবে? বলেন, বলেন, দ্রুত বলেন, দ্রুত, দ্রুত। যে ভাইয়া কোন ধারা এটা উল্লেখ আছে? কোন ধারা এটা উল্লেখ আছে? কোন ধারা এটা উল্লেখ আছে যে পাবলিক প্রাইভেট হতে পারবে, আবার প্রাইভেট পাবলিক হইতে পারবে? কোন ধারা? কোন ধারা? এই যে কেউ অ্যান্সার নাই, কারোর অ্যান্সার নাই, কারোর অ্যান্সার নাই। কোন ধারা ভাইয়া? কোন ধারা? কোন ধারা ভাইয়া? উদ্দেশ্য ধারা। কোন ধারা ভাইয়া? উদ্দেশ্য ধারা। কোন ধারা? উদ্দেশ্য ধারা, উদ্দেশ্য ধারা। এই জন্য স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা। স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা। স্মারকলিপির ধারা হচ্ছে 6টা, 6টার সিরিয়াল মাথায় রাখতে হবে। প্রাইভেট থেকে পাবলিক 31, পাবলিক থেকে প্রাইভেট 32। কোন ধারা বলছে? উদ্দেশ্য ধারা, গুরুত্বপূর্ণ ধারা, উদ্দেশ্য ধারা। না না, নাম ধারা না, উদ্দেশ্য হবে, উদ্দেশ্য, উদ্দেশ্য। আপনি আগে কিরকম, এখন কিরকম? উদ্দেশ্য ধারা। ওকে, ফ্রাঙ্ক গিলবের নাম কোনটা আসলে বেশি স্মরণীয়? ওকে, অতিরিক্ত প্রশ্ন, অ্যান্সার করেন, অ্যান্সার করেন। উদ্দেশ্য ধারা। তাহলে ভাইয়া কোম্পানির না, স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা উদ্দেশ্য ধারা। উদ্দেশ্য ধারা কি বলছে? প্রাইভেট পাবলিক, পাবলিক প্রাইভেট। 32, 31, 31, 32 পেঁচানো যাবে না। এখন ফ্রাঙ্ক গিলবেট এর নাম কোন কাজে বিশেষভাবে স্মরণীয়? স্মরণীয়, স্মরণীয়। সময়, গতি, নিরীক্ষা, কার্য পরীক্ষা, কোনটা হবে?
কোনটা হবে? ফ্রাঙ্ক গিলবের্টের নাম কোন কাজের জন্য বিশেষভাবে স্মরণীয়? বিশেষভাবে স্মরণীয় কোনটা? এই নাম্বার ওকে ঠিক আছে 100% কত হবে? 100% ভাইয়া এ নাম্বারটা অ্যান্সার হবে। 100% কত নাম্বারটা ভাইয়া? এ নাম্বারটা, যে সময় এবং গতি নিরীক্ষা। সময় এবং কি নিরীক্ষা ভাইয়া? গতি নিরীক্ষা। সময় এবং গতি নিরীক্ষা উদ্দেশ্য দ্বারা, ঠিক আছে, ওইটা হবে উদ্দেশ্য। ওইটা হবে কি? ওইটা হবে উদ্দেশ্য। ওকে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, সিরিয়াল মাথায় রাখতে হবে। ওকে, বাইনারি শেষ। এবারে 53 নম্বর প্রশ্ন। ওকে, ব্যবস্থাপনার কোন নীতির আলোকে প্রতিষ্ঠানের সকল কাজ একটা প্রধান উদ্দেশ্য? আপনার উদ্দেশ্য এটা, পূর্বে যা কাজ করবেন সবগুলোই উদ্দেশ্য কেন্দ্রিক হবে। কোন নির্দেশনা বলছেন? কোন নির্দেশনা আপনাকে এই কথাটা বলছে যে আপনার উদ্দেশ্য ভিত্তিক কি হবে? পূর্বে সকল কাজ হবে এই উদ্দেশ্যকে অর্জনের জন্য। তাহলে এটাকে আপনি কি নিয়মানুবর্তিতা, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, নাকি সাম্যতা? এটা কি হবে? 53 নাম্বার প্রশ্ন। তাহলে আমার মূল উদ্দেশ্য এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্য কেন্দ্র করে আমি পূর্বে যা পরিকল্পনা নিব সবগুলো হচ্ছে এই উদ্দেশ্য কেন্দ্রিক, সবগুলো এই উদ্দেশ্য কেন্দ্রিক। তাহলে এখানে আমার কি থাকতে হবে? এখানে আমার কি থাকতে হবে? এই যে আদেশের ঐক্য মানে কি? আদেশের ঐক্য মানে হচ্ছে একজন ব্যক্তির জন্য একজন আদেশকর্তা। জাস্ট এই কথাতে এখানে শেষ হবে না। এখন এখানে আমার একটা কি আছে? লক্ষ্য অর্জনের ব্যাপার আছে। লক্ষ্য অর্জনের ব্যাপার আছে। তাহলে আমি লক্ষ্য নির্ধারণ করব, আর ওই লক্ষ্য নির্ধারণের জন্য পূর্বের সাথে পরবর্তীর কি করব? সমন্বয় করে আমরা কি করব? নির্দেশনা প্রদান করব। তাহলে এটার নাম কি? নির্দেশনার ঐক্য হবে। সি নাম্বার নির্দেশনার ঐক্য হবে। যে পূর্ববর্তীর সাথে পরবর্তী মিল রাখতে হবে। এবার প্রশাসনিক তত্ত্বের জনকে, প্রশাসনিক তত্ত্ব বা প্রশাসন প্রধান এটার জনকে টেইলর, হেনরি, এলটন মেও, রবার্ট ওয়েন। প্রশাসনিক তত্ত্বের জনকে টেইলর, হেনরি ফেভেল, এলটন মেও নাকি রবার্ট ওয়েন? টেইলর, হেনরি ফেভেল, এলটন মেও নাকি রবার্ট ওয়েন? সি নাম্বার এটা কি হবে? আচ্ছা, এটা সি নাম্বার। হ্যাঁ, এটা সি নাম্বার। এখানে কি হবে? এটা কি হবে? বি নাম্বারটা হবে। এটা কি হবে? বা হেনরি ফেভেল। এটা তাকে প্রশাসন প্রধানও বলা হয়, বা প্রশাসনিক তত্ত্বের জনকও বলা হয়, বা আধুনিক ব্যবস্থাপনার জনকও বলা হয়, বা অনেক কিছু বলা হয়। ওকে, ডান। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বি নাম্বার আসেন। মানব সম্পদ ব্যবস্থাপনা পূর্ব নাম কি ছিল? ভালো করে জানি। মানব সম্পদ ব্যবস্থাপনা পূর্ব নাম কি ছিল? হেনরি ফেভেল। ওকে ডান। মানব সম্পদ ব্যবস্থাপনা পূর্ব নাম কি ছিল? ভাইয়া? পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল। কি ছিল? পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল। কোন সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়? তার মানে সামরিক সংগঠন কি করবে? প্রসেস উপরে নিচে আস্তে আস্তে কি নামতে থাকবে। তাহলে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয় কোন সংগঠনকে? ভালো করে জানি, সরলরৈখিক সংগঠন। এটা পার্সোনাল ম্যানেজমেন্ট। ওকে, 55 নাম্বারটা যে ভাইয়া মানব সম্পদ ব্যবস্থাপনা পূর্ববর্তী নাম ছিল পার্সোনাল ম্যানেজমেন্ট। এরপরে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয় কাকে? সরলরৈখিক সংগঠনকে। সরলকে কি করা হয়? সরলকে সামরিকের সাথে তুলনা করা হয়। সরল। ওকে ডান। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কত প্রকার? ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কত প্রকার? 4, 5, 3 নাকি 6? ক্ষমতা প্রয়োগের দিক বিবেচনায় ধরন বিচারে নেতৃত্ব কত প্রকার? ক্ষমতা, জাস্ট ক্ষমতা। তাহলে এটা কি হবে? গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, কর্তৃত্ব সুলভ আছে, আরো অনেক কিছু আছে। কি হবে? 4 প্রকার হবে। কত প্রকার ভাইয়া? 4 প্রকার। কর্তৃত্ব সুলভ, এরপরে মুক্ত বা লাগামহীন। কেউ সবাইকে অধিকার দিবে, কেউ কোনো অধিকার দিবে না, কেউ কাজ দিবে, নিজের কোনো খবর থাকবে না, কেউ আবার কাজও দিবে, সেটা আদায়ও করবে, বকাঝকাও করবে। তাহলে এটা কি হবে? এটা হবে 4 প্রকার। কোনটিকে রক্ষণাবেক্ষণকারী উপাদান নয়? তাহলে প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্ব রক্ষণাবেক্ষণকারী উপাদান নয়। কত মিনিট পর এই ডিস্টার্বটা দিচ্ছে?
রক্ষণাবেক্ষণকারী উপাদান নয় কোনটি? রক্ষণাবেক্ষণকারী উপাদান, তাহলে প্রেষণার দ্বি উপাদানের কথা বলছে। দ্বি উপাদান তত্ত্বের জনক। বলেন বলেন বলেন, কি হবে কি হবে? 58 নাম্বার প্রশ্ন। রক্ষণাবেক্ষণকারী উপাদান নয়, রক্ষণাবেক্ষণ, তাহলে একটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী আর একটা হচ্ছে অনুপ্রেরণা বা মোটিভেশনাল ফ্যাক্টর। বলেন কি হবে? তাহলে ভাই রক্ষণাবেক্ষণকারী উপাদান নয়, তাহলে ভাই রক্ষণাবেক্ষণকারী মানে কি ভাই? যেটা বাধ্যতামূলক ভাবে লাগবে, বাধ্যতামূলক ভাবে লাগবে। নীতি, অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠানের নীতি লাগবে। তত্ত্বাবধান প্রকৃতি, কার আন্ডারে কাজ করব ইত্যাদি লাগবে। কার্য পরিবেশ, কাজের একটা পরিবেশ লাগবে। কাজের স্বীকৃতি, দিলেও চলে না দিলেও চলে, দিলে উৎসাহিত হব, না দিলেও সমস্যা নেই। তাহলে এটা কি নয়? এটা উত্তর হবে না। ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার। ওকে না? এখন ভাইয়া দ্বি উপাদান তত্ত্বের জনককে, দ্বি উপাদান তত্ত্বের জনকে, এই যে আমরা মোটিভেশনাল ফ্যাক্টর আর একটা কি হাইজিন ফ্যাক্টর যে পড়লাম, মোটিভেশনাল একটা হাইজিন। এখন এই দ্বি উপাদান তত্ত্বের জনককে, দ্বি উপাদান তত্ত্বের জনককে বলেন। দ্বি উপাদান তত্ত্বের জনককে, জনক ভালো করে পড়তে হবে, জনক থেকে প্রশ্ন আসবে। দ্বি উপাদান তত্ত্বের জনককে, দ্বি উপাদান তত্ত্বের জনককে। ওকে ওকে, ডান ডান। দ্বি উপাদান তত্ত্বের জনকে অ্যান্সার করেন, অ্যান্সার করেন। দ্বি উপাদান তত্ত্বের জনকে, 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 দ্বি উপাদান তত্ত্বের জনকে। কে হবে কে হবে কে হবে কে হবে? আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো কিভাবে আসে? চাহিদা সোপান তত্ত্ব না আব্রাহাম মাসলো? ফ্রেডারিক হার্সবার্গ। দ্বি উপাদান তত্ত্ব, একটা হচ্ছে কি হাইজিন উপাদান আর একটা হচ্ছে মোটিভেশনাল। তাহলে এটা কি হবে? ফ্রেডারিক হার্সবার্গ। এগুলো ভুল করলে শেষ, এগুলো ভুল করলে শেষ। এই জনক থেকে প্রশ্ন আসবে, দ্বি উপাদান তত্ত্বের জনককে, এক্স ওয়াই তত্ত্বের জনককে, চাহিদা সোপান তত্ত্ব ইত্যাদি থেকে প্রশ্ন আসবে। সম্ভাব্য উদ্যোক্তাকে উৎসাহ তথ্য প্রদান করা, সম্ভাব্য উদ্যোক্তা, সম্ভাব্য ভবিষ্যতে কি হবো? উদ্যোক্তা হব, এই জন্য আমাকে কি করবে? উৎসাহিত প্রদান করবে, তথ্য প্রদান করবে। ভবিষ্যতে পাবলিকিয়ান হব, এই জন্য আমাকে কি করবে? তথ্য প্রদান করবে, ক্লাস নিবে, মোটিভেশন দিবে। এটা কোন ধরনের সেবা? সমর্থন, সংরক্ষণ, উদ্দীপনা নাকি উন্নয়নমূলক? তাহলে এটা কি হবে ভাইয়া? এটা কি হবে ভাই? এটা হবে উদ্দীপনামূলক সেবা। এটা কি হবে? উদ্দীপনামূলক সেবা। এখন উদ্দীপনামূলক সেবা কারা প্রদান করে? কারা প্রদান করে? ওইগুলো মাথায় রাখতে হবে। যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, শিশু, বাংলাদেশ শিশু, এরপরে বাংলাদেশ বিজ্ঞান অধিদপ্তর, এই বিষয়গুলো কি করে? উদ্দীপনামূলক সেবা প্রদান করে। তাহলে আমরা সম্ভাব্য উদ্যোক্তা, যারা ভবিষ্যতে উদ্যোক্তা হবে, তাদেরকে আমরা কি করব? বিভিন্ন তথ্য প্রদান করব, বিভিন্ন উৎসাহ প্রদান করব যে তোমরা উদ্যোক্তা হও, তোমরা কি হও? নতুন উদ্যোক্তা হও। এখন আপনাকে প্রশ্ন পেঁচাবে কোন জায়গা থেকে? উদ্দীপনামূলক সেবা কারা দেয়? নিচের কোন সংস্থা উদ্দীপনামূলক সেবা দিচ্ছে? এরপরে সংরক্ষণমূলক সেবা দিচ্ছে, সমর্থনমূলক সেবা দিচ্ছে। গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেখান থেকে আমরা পেঁচাই ফেলবো। এখন আইএসও এর প্রধান অফিস কোথায়? প্রধান অফিস কোথায়? সুইজারল্যান্ডে। এখন সুইজারল্যান্ডের কোন শহরে? সুইজারল্যান্ডের কোন শহরে হবে? সুইজারল্যান্ডের জেনেভা। সুইজারল্যান্ডের কোথায় ভাইয়া? জেনেভা। সেটা কি হবে? ডি নাম্বারটা ডি নাম্বারটা ডি নাম্বারটা। তাহলে আমি যেটা বলছি ভাইয়া, এই যে তিনটা, এই তিনটার কোন সংস্থা কার অন্তর্ভুক্ত? পড়তে হবে ভালো করে, পড়তে হবে ভালো করে। না লন্ডন হবে না, লন্ডন না, জেনেভা 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 জেনেভা। 61 নম্বর প্রশ্ন। এই যে বলছে, নিচের কোন ভাবে সমর্থনমূলক সেবা প্রদান করে? সমর্থনমূলক, টাকা পয়সা, ঋণের ব্যাপার থাকে, ঋণ এগুলা প্রদান করে। এখন বলেন এটা কে পারবেন? সমর্থনমূলক সেবা প্রদান করে কে? সমর্থনমূলক সেবা প্রদান করে কে? এখন একটু আগে কিন্তু আমরা এরকম একটা এমসিকিউ সমাধান করেছিলাম যে ক্ষুদ্র কুটির শিল্পদেরকে কি করে? ঋণ প্রদান করে। তাহলে তারা কি করবে? সমর্থনমূলক সেবা প্রদান করবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? বেসিক হবে। বেসিক বেসিক বিএসটিআইসি না, বিএসটিআই তো আপনাকে টাকা পয়সা দেয় না। বিএসটি আপনাকে যে আপনি পণ্যটা আনছেন এটার মান ঠিক আছে কিনা, আমার গ্রাহকরা এটা ব্যবহার করতে পারবে কিনা, তাদের কোনো ক্ষতি হবে কিনা, এগুলা যাচাই বাছাই করবে। কিন্তু বিএসটি এর কাজ কি নয়? বিএসটি এর কাজ আপনাকে সমর্থনমূলক সেবা প্রদান করা নয়।
এটা কাজ কার হবে ভাইয়া? এটা কাজ হবে বিএসসিআইসি, স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তারা বিভিন্ন আপনাকে কি করবে? ছোট ছোট ঋণ প্রদান করবে, ছোট ছোট ঋণ প্রদান করবে। এখন আসেন বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান। ও আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠানের নাম কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠানের নাম কোনটা? গ্রামীণ ব্যাংক না? উল্টা পাল্টা অ্যান্সার করতেছেন, উল্টা পাল্টা না পড়ে উল্টা পাল্টা অ্যান্সার করেন, উল্টা পাল্টা অ্যান্সার করলে হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠানের নাম কি? ওকে, বেসিক বেসিক। এখন এটা বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক না ব্র্যাক? বাংলাদেশের সবচেয়ে বড়, হ্যাঁ ব্র্যাক 100%। সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠানের নাম কি? সেটা হচ্ছে ব্র্যাক। সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম কি? ব্র্যাক। যারা বলি গ্রামীণ ব্যাংক হবে না। আসেন, রাষ্ট্রীয় ব্যবসা ক্ষতি বহন করে কে ভাইয়া? আর অল্প কিছু প্রশ্ন, আর অল্প কিছু প্রশ্ন আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কভার করে ফেলবো। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষতি বহন করে কে ভাইয়া? ভালো করে জানি যে ভাইয়া রাষ্ট্রীয় ব্যবসার ক্ষতি বহন করে কে? রাষ্ট্রীয় ব্যবসার ক্ষতি বহন করবে কে ভাইয়া? সরকার। সরকার। এখন এটা অ্যান্সার করেন, বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কলের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কলের নাম কি? ওকে ঠিক আছে, এটা সরকার। হ্যাঁ এটা এটা কি হবে? এটা হবে সরকার। সবাই পারবো, দরকার নাই। বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কলের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কলের নাম কি? কাগজ কল। বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কলের নাম কি? 1.5 ঘন্টা হয়ে গেছে। ওকে, আর অল্প কিছুক্ষণ, আর অল্প কিছুক্ষণ, এরপরে শেষ। বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কলের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কলের নাম কি? সরকার। ওকে ঠিক আছে, হ্যাঁ এটা সরকার। এখন সবচেয়ে বড় কাগজ কল, সবচেয়ে বড় কাগজ কল কি ভাইয়া? কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী পেপার মিল হচ্ছে সবচেয়ে বড় কাগজ কল। সবচেয়ে বড় কাগজ কল, সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ইত্যাদি। তারপরে সবচেয়ে বড়, আরো বিভিন্ন প্রশ্ন আছে। বড় সংস্থা, ছোট সংস্থা দেখতে হবে আমার পরীক্ষার জন্য, কিছু বাদ রাখা যাবে না। এটা কত? 63, 64। আহা, প্রশ্ন আবার আসেন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? প্রশ্ন বেশি আসছে তাহলে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? সিদ্ধান্ত গ্রহণ করব। এখন সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? আমাকে পরীক্ষার মধ্যে দিয়ে দিবে। সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? পরীক্ষার মধ্যে দিয়ে দিবে। বা একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাইকে কি বলে? সিদ্ধান্ত গ্রহণ বলে। এখন সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি? প্রথম ধাপ, শেষ ধাপ খুব ভালো করে পড়ে যাইতে হবে। যে কোনো জায়গা থেকে পরীক্ষা আমরা প্রশ্ন পাবো, আমাকে বলতে পারে পরিকল্পনার প্রথম ধাপ কোনটা, আমাকে বলতে পারে নিয়ন্ত্রণের প্রথম ধাপ কোনটা, সংগঠনের প্রথম ধাপ কোনটা, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটা, প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটা? সমস্যা চিহ্নিতকরণ করা। সমস্যা চিহ্নিত করা। একটি কোম্পানি কখন বিবরণ পত্র প্রকাশ করে? বিবরণ পত্র কখন প্রকাশ করে? বিবরণ পত্র কখন প্রকাশ করে? ওকে ঠিক আছে, এটা সমস্যা চিহ্নিতকরণ করা হবে। এখন বিবরণ পত্র কখন প্রকাশ করে? গঠনের পূর্বে, গঠনের পরে, শেয়ার ইস্যুর পরে, শেয়ার ইস্যুর পূর্বে। এখন বিবরণ পত্র কখন প্রকাশ করে? বিবরণ পত্র কখন প্রকাশ করে? দুইটা কথা, একটা হচ্ছে নিবন্ধনের পরে, একটা হচ্ছে নিবন্ধনের পরে, আর একটা হচ্ছে শেয়ার ইস্যুর পূর্বে। নিবন্ধনের পরে, শেয়ার ইস্যুর পূর্বে, দুইটা অ্যান্সার। এখন আমরা অপশনে যেটা থাকবে আমরা সেটাকে অ্যান্সার করব। যদি শেয়ার ইস্যুর পূর্বে থাকে পূর্বে, যদি নিবন্ধনের পরে থাকে নিবন্ধনের পরে। পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন, 65 নাম্বার প্রশ্ন, 65 নাম্বার প্রশ্ন, 65 নাম্বার প্রশ্ন একটু অ্যান্সার করি। 65 নাম্বার প্রশ্ন, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। ওকে, ডান 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 ডান। এখন আসেন, পরিচালকের মধ্যে যোগ্যতা সুযোগ শেয়ার করতে হবে কতদিনের মধ্যে? তাহলে কি বলছে? নির্বাচিত হওয়ার পর একজন পরিচালক কত দিনের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। কত নাম্বার প্রশ্ন? 65 নাম্বার প্রশ্ন। যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে কত দিনের মধ্যে? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে কত দিনের মধ্যে? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে কত দিনের মধ্যে? একটি পাবলিক কার্যক্রম 1 মাসের থেকে 6 মাসের মধ্যে কোন সময় আয়োজন করতে হবে? দুইটা অ্যান্সার, 60 দিন, 60 দিন, 60 দিন, 65, 60 দিন, 60 দিন, 60 দিন, 60 দিন, 60 দিন। ওকে, এখন কোন সভা প্রথম 6 মাসের মধ্যেই করতে হবে? না করতে পারলে কোম্পানি বিলোপ সাধন। না করতে পারলে কোম্পানি বিলোপ সাধন। অ্যান্সার করেন। আমরা আবার সেম সমস্যা ফেস করি। কোথায়?
10 মিনিট, এটাই লাস্ট, এটার মধ্যে আমাদের ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। খ নাম্বার বিধিবদ্ধ সভা কোম্পানি জীবন সবাই একবার হইলো কি করতে হবে, এটা আয়োজন করতে হবে, এছাড়া কোম্পানি বিলোপ সাধন ঘটে যাবে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, বাংলাদেশের কোন সংস্থা চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত? চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত? চিনিকল কোন সংস্থা? তাহলে পূর্ণরূপগুলো জানতে হবে, পূর্ণরূপ জানলে চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত ইজিলি বের করতে পারবো। চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত? সিবি ওকে না। চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত? বিএসসিআইসি, বিএসএমসিএ, তারপরে বিএফএআইসি নাকি বিএসএফআইসি? তাহলে বাংলাদেশ সুগার, যেহেতু চিনি মানে কি সুগার কোথায় আছে? এই যে সুগার আছে, এখানে কি আসছে? সুগার চলে আসছে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনটা? সবচেয়ে পুরাতন, ভালো করে জানি, বাংলাদেশ ডাক বিভাগ। সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনটা ভাইয়া? সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ। আর চিনিকল বিএসএফআইসি, বাংলাদেশ সুগার এন্ড ফ্রুট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশ সুগার এন্ড ফ্রুট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। দুইটা পূর্ণরূপ আমাদেরকে জিজ্ঞেস করছে। এক নাম্বারটা আমরা সবাই পারবো যে ভাইয়া পিপিপি এর পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। প্রশ্ন হচ্ছে ইপিজেড এর পূর্ণরূপ কি হবে? ইপিজেড এর পূর্ণরূপ কি হবে? ইপিজেড এর পূর্ণরূপ কি হবে? অ্যানসার করেন, অ্যানসার করতে পারলে শেষ, অ্যানসার করিতে পারলে শেষ। ইপিজেড এর পূর্ণরূপ কি হবে? ইপিজেড। এরপরে কি? পিপিপি অনেকবার আসছে প্রশ্ন, এটা অনেকবার আসছে, পিপিপি অনেকবার আসছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ইপিজেড এর তো বলেন, এটা পারবেন সবাই। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এক্সপোর্ট প্রসেসিং জোন। ওকে, হ্যাঁ ঠিক আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ঠিক আছে। আর এটা কি ভাইয়া? এক্সপোর্ট প্রসেসিং জোন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এক্সপোর্ট প্রসেসিং জোন। এখন আমি যদি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনারা কি অ্যান্সার দিতে পারবেন? বাংলাদেশে সর্বমোট কয়টা ইপিজেড আছে? বাংলাদেশে সর্বমোট কয়টা ইপিজেড আছে? বাংলাদেশে সর্বমোট কয়টা ইপিজেড আছে? কয়টা ইপিজেড আছে বাংলাদেশে সর্বমোট? ওকে, এক্সপোর্ট প্রসেসিং জোন শেষ। 70টা প্রশ্ন শেষ। এক্সপোর্ট প্রসেসিং জোন। এখন ভাই বাংলাদেশে সর্বমোট কয়টা ইপিজেড আছে? বাংলাদেশে সর্বমোট কয়টা ইপিজেড আছে? না, 2টা প্রবাবলি না, 10টা। আমাদেরকে যে বলছে মাহফুজা মুক্তা যে ভাই 82 ইপিজেড কয়টা? ইপিজেড হচ্ছে ভাইয়া 10টা। ইপিজেড কয়টা ভাইয়া? টোটাল ইপিজেড হচ্ছে বাংলাদেশে 10টা ইপিজেড আছে। সো একটু এই অতিরিক্ত বিষয়গুলো একটু ভালো করে পড়ে যাবেন। বলেন ভাইয়া, 70টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা? ক্লাস কেমন লাগছে? শেষ, আর বেশি কিছু পড়ার দরকার নাই। এই এমসিকিউ গুলোর আন্ডারে আশেপাশের যে তথ্যগুলো, ওইগুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখলে আমার হয়ে যাবে ভালো। হ্যাঁ, 10টা। হ্যাঁ ঠিক আছে। ইপিজেড কয়টা? 10টা, সরকারি 2টা, বেসরকারি 8টা। শেষ। বেসরকারি 2টা, তাহলে সরকারি 8টা। আমি ঠিক মাথায় নাই। হ্যাঁ, পাবলিক 8টা, প্রাইভেট 2টা, টোটাল 10টা। পাবলিক 8টা, প্রাইভেট 2টা, টোটাল 10টা। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারছে কিনা? তাহলে আমি যেটা বলছি ভাইয়া, যা প্রশ্ন জিজ্ঞেস করলাম এগুলোর উপরে নিচে কোন তথ্যগুলো আছে, কোনগুলো রিলেটেড, এইগুলো একটু ভালো করে যাচাই বাছাই করে পড়েন, আর বেশি কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। 10টা ইপিজেড, হ্যাঁ ঠিক আছে, 10টা। অসাধারণ লাগছে ভাইয়া। তাহলে মোটামুটি প্রথম পত্র গোছানো হয়ে গেছে, এগুলো পড়লে হয়ে যাবে। এরপর আমরা দ্বিতীয় পত্রটা চেষ্টা করব, কালকে পারি বা পরশু পারি দ্বিতীয় পত্র আবার গোছা দেওয়ার জন্য। দেন আমরা আরেকটা চেষ্টা করব অ্যাকাউন্টিং প্লাস ম্যানেজমেন্ট একসাথে রাখি, আমরা আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আরেকটা ক্লাস নিয়ে আসে বা মার্কেটিং নিবেন না? মার্কেটিং যদি পারি ইনশাল্লাহ নিব। মার্কেটিং শুধুমাত্র প্রাইভেট বেচে নিছি, মার্কেটিং আর ফাইন্যান্স শুধুমাত্র প্রাইভেট বেচে নিছি তো, আর বাকিদের জন্য নেওয়া হয় নাই। ওকে, বুঝছি ভাই। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো পারছেন।
বিভিন্ন প্রশ্ন আপনারা ভালো করে পারছেন। এখন ভাইয়া ডিএসসি কাটমার্ক কত থাকতে পারে? অ্যাটলিস্ট 85 প্লাস মাইনাস থাকবে। ডিউ এর জন্য সি ইউনিট 85 প্লাস মাইনাস অতটুকুর মধ্যে যদি আসে চলে আসবে। আর সেকেন্ড টাইম যারা আছে ভাইয়া টেনশনের কোনো কারণ নাই। সামনে আমরা ঢাবির পরীক্ষাটা ফাইন্যান্স ক্লাস দিয়ে, স্যার ফাইন্যান্স ক্লাস এগুলো শুধু প্রাইভেট ব্যাচে দেওয়া হচ্ছে, তো আপাতত পাবলিকলি দেওয়া হচ্ছে না, পাবলিকলি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে দেওয়া হচ্ছে। আর যারা আমরা রাজশাহীতে পরীক্ষা দিব, কুমিল্লাতে পরীক্ষা দিব, আমাদের যে নতুন ব্যাচ, আচ্ছা ইনশাল্লাহ যদি পারি ইনশাল্লাহ দিব, যদি পারি ইনশাল্লাহ দিব। আর এতে মার্ক কাটমার্ক কত? অ্যাটলিস্ট 65 মতো যাবে কাটমার্ক, ওভারঅল 65 মতো যাবে, 65 মতো যাবে জিপিএ ছাড়া। যেটা ভাইয়া রাজশাহীতে যারা পরীক্ষা দিব, কুমিল্লাতে যারা পরীক্ষা দিব, ভাইয়া টেনশনের দরকার নাই, তাড়াহুড়োর দরকার নাই, ধৈর্য ধরেন। আমরা ঢাবিকে বিদায় দিই, 6 তারিখে ঢাবির পরীক্ষা শেষ, এর পরবর্তী আমরা রাজশাহী কুমিল্লার জন্য সবকিছু শুরু করব। ক্লাস বেচ, এক্সাম বেচ, অনেকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া রাজশাহীর এক্সাম বেচ কখন আসবে, বা অনেকে বলছেন ভাইয়া জগন্নাথের জন্য, জগন্নাথ জাহাঙ্গীরনগরের জন্য। তো ওভারঅল ইনশাল্লাহ আমরা ঢাবির পরে শুরু করব। বা জিএসটি নিয়ে কোনো আপডেট আছে? এক্সাম অ্যাপ্লিকেশন জিএসটি নিয়ে আপাতত কোনো কথা বলার দরকার নাই, জিএসটি তারা কোনো কথা বলতেছে না। মোটামুটি বাকিরা এক্সাম শেষ করুক, তারা লাস্টের দিকে সার্কুলার দিবে, তারা লাস্টের দিকে জানাবে। এক্সাম বেচ কি দিবেন? হ্যাঁ, এক্সাম বেচ প্রাইভেট বেচ সবগুলো আসবে, এক্সাম বেচ প্রাইভেট বেচ সবগুলো আসবে। কুমিল্লাতে যারা পরীক্ষা দিব, গ্রুপ সাবজেক্টের 60 মার্ক, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট 60 মার্ক আমার উপর দায়িত্ব ছাড়িয়ে দিবেন। রাজশাহীর জন্য গ্রুপ সাবজেক্টের 65 মার্ক আমার উপর দায়িত্ব ছাড়িয়ে দিবেন। আর এক্সাম বেচ আছে, এক্সাম বেচ সহ বাংলা ইংরেজি যেহেতু পড়াই না, বাট আপনি রুটিন ওয়াইজ পড়লে মোটামুটি গোছানো হয়ে যাবে। আর ইউ এর জন্য সবকিছু আসবে। তো আমার কথা হচ্ছে ভাইয়া ধৈর্য একটু ধরবেন, একটু ধৈর্য ধরেন, নিজে নিজে পড়েন। অনেকে আছে ভাইয়া তাড়াহুড়া ওই ব্যাচ সেই ব্যাচ, ভাইয়া এক্সাম বেচ 2-3 মাস আগে এক্সাম বেচ দিয়ে কোনো লাভ নাই। এক্সাম বেচ সর্বোচ্চ লাস্টের 45 দিন, লাস্টের 30 দিন পড়বেন, এক্সাম দিবেন। এখন কাজ হচ্ছে পড়েন, পড়াটা গোছায় আনলে হয়ে যাবে। এত তাড়াহুড়ার কোনো দরকার নাই। লাস্টের দিকে আমরা ঢাবিটাকে বিদায় দিই, ঢাবি বিদায় হওয়ার পর আমরা রাজশাহী আর কুমিল্লা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আমাদের এতটুকুতেই শেষ। তো ভাইয়া যেটা বলছি, তাড়াহুড়ার কোনো দরকার নাই, যথেষ্ট সময় পাবো। আমরা যদি 6 তারিখে ঢাবির আমাদের শেষ হয়, তো আমরা ভাইয়া ওভারঅল বেস সবকিছু শুরু করতে আমরা 10 তারিখ পর্যন্ত সময় নিলাম। তো 10 তারিখ থেকে আমাদের পরের মাসের এইদিকে 20 দিন, পরের মাসের 24 দিন কার জন্য? রাবির জন্য। আবার আমরা কুমিল্লার জন্য আরো 5 থেকে কয়দিন পাবো? 7 দিনের মতো সময় পাবো। তো এখানে কত? 44 দিন, আর এখানে প্রায় 50 দিন। এনাফ হয়ে যাবে। যেহেতু আমি গ্রুপ সাবজেক্ট, আমি ইনশাল্লাহ আপনার এগুলোতে 100% প্রস্তুতি আমি নিয়ে দিব, আমি গোছাই দিব। পড়া এছাড়া ওকে ছাড়ো, হ্যাঁ এখন আপাতত পড়তে থাকি। এছাড়া আর কোনো উপায় দেখারও দরকার নাই, উপায় বের করার দরকার নাই, শুধুমাত্র পড়তে থাকি, রিভিশন করতে থাকি, সলভ করতে থাকি, আর কিছু লাগবে না। ওকে ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। কালকে যদি পারি, সম্ভবত যদি সবকিছু স্লাইড রেডি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ কালকে আবারও ক্লাস নিব, ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র। আর যদি কালকে না পারি, তাহলে পরশুদিন নিব, বাট ক্লাস চলতে থাকবে। আর যারা রেগুলার ক্লাস করব, অবশ্যই পেজের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা পোস্ট যাতে আপনার কাছে পৌঁছায়। ব্যাস, সেকেন্ড টাইম স্পেশাল বেচ আনা যায়। সেকেন্ড টাইমই তো রাজশাহীর ম্যাক্সিমাম স্টুডেন্ট আসবে সেকেন্ড টাইম, কুমিল্লার জন্য সেকেন্ড টাইম বেচ অবশ্যই, ওইটাই সেকেন্ড টাইমের মধ্যে পড়ে আসবে। ওকে ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে কালকে অথবা পরশু, চেষ্টা করবো আগামীকাল নেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।